ভাই বাম দিকে যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা আছে, একটু বসে পড়ুন না, চট দিয়েছে। ভাই আপনাদের পেছনে যারা আছেন এখানে, আমি তো উঁচু থেকে দেখতে পাবেন, বসুন, পেছনের লোকে দেখতে সুবিধা হবে। ভাই একটু বসে পড়ুন, চট দেওয়া আছে তো ওইদিকে। আমি ধন্যবাদ জানাই বাবু, পিছনে বসলে আমি একদম বক্তব্য দিতে পারি না। আজমের ভাই বসুন, আজমের ভাই ধন্যবাদ জানাই শামশেরগঞ্জ বিধানসভা কমিটিকে, যাদের উদ্যোগে আজকে এখানে অধিকার সমাবেশ সংগঠিত হচ্ছে। আমি ধন্যবাদ জানাই এই যে জায়গার মালিক বর্ষিয়ান একজন সমাজসেবী, সাথে সাথে প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে চলে, তার সহযোগিতাতে আজকে আমাদের এই অধিকার সমাবেশ সেখানে করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদের, বিভিন্ন স্ট্রিমের মিডিয়ার বন্ধুরা উপস্থিত হয়েছে, যাদের মাধ্যমে এই শামশেরগঞ্জের অধিকার সমাবেশের বার্তা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে সহযোগিতা করবে। আরো ধন্যবাদ জানাবো অগণিত শামশেরগঞ্জবাসীকে, যারা আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করেও আমাদের এই অধিকার যাত্রা, অধিকার সমাবেশে আপনারা উপস্থিত হয়ে অধিকার সমাবেশকে আপনারা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করেছেন। পরিশেষে অল্প করে বলতেই হয়, পুলিশের কিছু বন্ধু আছে যারা এখনো পর্যন্ত আইন, আদালত, বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে, তাদের পেশাকে সম্মান জানিয়ে কাজ করে যাচ্ছে। তাদের প্রচেষ্টায় আজকে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার জন্য। বন্ধুগণ, অনেক বলার আছে, যদি বলার সময় পাই আমি বলবো। আপনাদের ধৈর্য থাকবে তো? যাদের ধৈর্য থাকবে হাত তুলে দেখান তো। শোনার ধৈর্য আছে তো? মায়েরা আওয়াজ তুলতে হবে যে 1000 টাকা পরে হবে, আগে রোধ করো। আওয়াজ তুলতে হবে 1200 টাকা পরে হবে, আগে পদ্মা ভাঙন তুমি রোধ করো। 1000 টাকা 1200 টাকা দিচ্ছে, আর কোটি কোটি টাকা আসছে গঙ্গা ভাঙন রোধ করার জন্য। সেই টাকাগুলো কি হচ্ছে? লুট হয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, কলকাতা থেকে বাবুরা এসেছিল গঙ্গা ভাঙন পরিদর্শনে। গঙ্গা ভাঙন পরিদর্শনের নামে গঙ্গা বক্ষে তারা মৎস্য করে পিকনিক করে এখান থেকে চলে গেল। তাই ওই অসভ্যগুলোর জবাব আমাদেরকে দিতে হবে। আর আমি যখন এখানে এসে বক্তব্য দিচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাকে আটকানো হচ্ছে। কোন জায়গায় বলা হচ্ছে যে নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাড়ি, ও মুসলমানদের ছেলে, তোরা কেন ওই পার্টি নিয়ে হই হই করবি। কোন জায়গায় বলা হচ্ছে নওশাদ সিদ্দিকী অমুক বিজেপির দালাল বলে আটকানো হচ্ছে। আবার কোন জায়গায় বলা হচ্ছে এই আমরা তো বুকে হাত দিয়ে নামাজ পড়ি, নওশাদ সিদ্দিকী তো নাবির নিচে হাত দিয়ে নামাজ পড়ে, ও পীরের ছেলে, ওর কেন মিটিং এ যাবি। গঙ্গার ভাঙনের জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আপনাদের হয়ে এই মালদা মুর্শিদাবাদের মানুষের জন্য বিজ্ঞানসম্মত ভাবে বাদলির মনের কথা আমি ফুরফুরা শরীফ থেকে আমার কাছে তখন কে আহলে হাদিস, কে জামাতি, কে ফুরফুরা, কে তাবলীগ, কে বেরালি, কে তরিক, কে আমার কাছে তখন মালদার মানুষকে বাঁচাতে হবে, মুর্শিদাবাদের মানুষকে বাঁচাতে হবে, শামশেরগঞ্জের মানুষকে বাঁচাতে হবে, ফরাক্কার মানুষকে বাঁচাতে হবে। কারণ যেভাবে গঙ্গা ভাঙন চলছে, হয়তো আগামী দিনে দেখা যাবে মুর্শিদাবাদের অর্ধেক অংশ গঙ্গা বক্ষে তলিয়ে যাবে। তাই ওইখানে যারা বসবাস করছে, সে আহলে হাদিস হতে পারে, ফুরফুরা হতে পারে, তাবলীগ হতে পারে, দেওবন্দি হতে পারে, বেরেলি হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, আমার দেখার প্রয়োজন নাই। তাদের হয়ে বিধানসভায় আমি সর্বপ্রথম আওয়াজ তুলেছি। কিন্তু আপনাদের মধ্যে কি লাগিয়ে দেওয়া হচ্ছে? এই ফিতনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের বলবো, ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না, কিন্তু অধিকারের জন্য সোচ্চার হতে হবে, আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে। যদি আওয়াজ তোলা বন্ধ করে দেন, কথা বলা বন্ধ করে
তাহলে দেখবেন আপনাদের উপরে জুলুম অত্যাচার আরো বাড়তে থাকবে। তাই বন্ধুগণ, আজকে আমি এসেছি আপনাদের এলাকায়। বেশ কিছুদিন আগে এপ্রিল মাসে সম্ভবত একটা পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করা হয়েছে। আমি বলছি পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করা হয়েছে, সাধারণ মানুষকে এই অশান্তির আগুনে জ্বালানো হয়েছে। তাই আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। বন্ধুগণ, আজকে আমাদের অধিকার সমাবেশে বেশ কিছু দাবি আছে, সেই দাবির উপরে চর্চা করব, তারপরে একটু ঔষধ দেব। অসুবিধা হবে নাকি? আমি ঔষধ দিই বলে আমার নামে 18টা মামলা দিয়েছে। আমাদের ইসলাম সে একটু ঔষধ দিয়েছে, গায়ে লেগে গেছে, থানায় তুলে নিয়েছে, ডেকে 10 ঘন্টা বসে রেখেছিল। ও নাকি বলেছিল কি জানি না, তবে আমি একটা কথা বলে দিই, কিছু পুলিশ দালাল হয়ে গেছে। এখানে আইনসি বলছি, সাইবার ক্রাইমের যিনি আছেন তাকে বলছি, আপনাদের আব্বার আব্বা মানে দাদু ভাই এসপি বলবেন আমার একটা পছন্দ মিলাতে। আমি বলে যাচ্ছি এখানে কিছু পুলিশ দালাল হয়ে গেছে, দালালি করছে, আরএসএস এর দালালি করছে, বিজেপির দালালি করছে, দালালি করছে। ওই দালালগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটা আমি বলার জন্য এখানে কেউ ফেসবুকে লিখেছিল, তাই তাকে তুলে গিয়ে থানায় ঝাড় দিয়েছে। আমি তো অন ক্যামেরা বলছি, এত মানুষ ক্যামেরা করছে। পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে আমার একটা প্রশ্ন, নরম জায়গা পেয়েছো, খুব টিপেছো না? আসো আমার কাছে। দালালকে দালাল বলবো না, কি বলবে? ভালো লোক। চোরকে কি বলবো আমরা? আমাদের গঙ্গা ভবনের রোদের জন্য যে টাকাগুলো এসেছে, যারা খেয়েছে তাদেরকে কি বলবো আমরা? আর তাদের খাওয়াতে যে পুলিশগুলো সহযোগিতা করছে তারা ডবল চোর। কি তারা ডবল চোর? এটা আমার দায়িত্ব, আমি বলছি। এই ভুল হয় যদি বলবেন ওই পুলিশকে আর ওই নেতাগুলোকে বলবেন আমার নামে মামলা দিতে। আমার নামে অলরেডি 18খানা মামলা আছে। কটা? 18টা মামলা আছে, তাও আমাকে আটকাতে পারেনি। আমি মানুষের জন্য কথা বলতে এসেছি। দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে সে যেই মাসলাকে বিশ্বাস হোক না কেন, কেউ আহলে হাদিস মাসলাকে বিশ্বাস হতে পারে, কেউ ফুলপুরা মাসলাকে বিশ্বাস হতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শ হতে পারে। যার যে মতদর্শে বিশ্বাস করছে করুন, তো প্র্যাকটিসের ধরন আলাদা হতেই পারে, কিন্তু আমি মানুষের জন্য কথা বলে যাব। তাতে 18টা কেন, যদি আমার নামে 180টা কেস দেয় তাও আমার মুখ বন্ধ হবে না। আজকে যে আমাদের অধিকার সমাবেশের প্রথম যে দাবিটা, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই বন্ধের জন্য আমাদের আজকে অধিকার সমাবেশ। আপনারা বলুন, আমাদের রাজ্যে কাজ আছে? আমাদের রাজ্যে কাজ অল্প থাকলেও কাজের মূল্যায়ন হয় না। অর্থাৎ এখানে যারা বিড়ি বাঁধেন, কেউ যেন মুফতি সাহেবরা আমাকে ফতোয়া দিতে যাবেন না। জ্বালা অনেক, জানেন তো ভাই, জ্বালা অনেক। নওশাদ সিদ্দিকী কিছু বললে মুফতি সাহেবরা ফতোয়া দেবে, আর শুভেন্দু অধিকারী কিছু বললে তখন দিদির চোটে হয়তো তাদের মুখে থাকে। দিলীপ ঘোষ যে মুসলমানদেরকে মেরে বাংলাদেশে তারা আবার কথা বলছে, বাংলায় কথা বললে নাকি বাংলাদেশি বলছে, তাদের বিরুদ্ধে ফতোয়া দেখতে পাই না। আর নওশাদ সিদ্দিকী কিছু যদি বলে দেয়, লিখতে শুরু করে দিচ্ছে। এদের কাছ থেকে সাবধান থাকবেন। এই মুফতি সাহেবগুলোকে আমার খুব ভয় লাগে ভাই। মুফতি সাহেবদেরকে আমি সম্মান দিই, তারা স্কলার, তারা আমাদের ধর্মীয় বিষয়টাকে ভালো করে বুঝিয়ে দেয়। তাদের সম্মান অনেক উচ্চ পর্যায়ে, তাদের বিরুদ্ধে আমি নয়। কিন্তু যারা মুফতি সেজে তৃণমূলের চাটুকারিতা করে, বকলমে বিজেপির সহযোগিতা করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আপনারা এখানে মায়েরা বিশেষ করে বলছি, বিড়ি বাঁধেন তো নাকি? হ্যাঁ, অনেক বিড়ির কোম্পানির মালিককে তো এমএলএ করে বসিয়ে রেখেছে মমতা ব্যানার্জি, এমপি করে বসিয়ে রেখেছে। আপনারা জানবেন, অবাক হবেন। আমি 2 বছর আগে জিজ্ঞাসা করেছিলাম 1000 বিড়ি বাঁধলে ক টাকা পাবে। ওখানে দেখাচ্ছে মুর্শিদাবাদের মানুষ 263 টাকা পাবে। পান আপনারা?
সরকার বলছে 263 টাকা দিতে হবে 1000 বিড়ি বাঁধলে। এবার কেউ ফতোয়া দিতে পারে, হুজুর আপনি পীরের ঘরের ছেলে বিড়ি বাঁধার কথা বলছেন কেন? যা কোথায় যাবো? এই জ্বালা আমার ভাই, অনেক বলতে পারি না ইচ্ছে থাকলেও, কিন্তু আপনাদের সঠিকটা আমি বলে যাচ্ছি। আপনারা বিড়ি বাঁধবেন না বাঁধবেন না সে ফতোয়া ফারাজের ব্যাপার আছে, আমি সেখানে যাবো না। 1000 বিড়ি বাঁধলে 263 টাকা 2 বছর আগে বলেছিল রেট, আর 6 মাসের মধ্যে রেট বাড়বে নিশ্চিতভাবে। এখন তাহলে 300 টাকা হবে, পাচ্ছে কি? 150, 180, খুব বেশি হলে 200 টাকা। তাহলে 1000 বিড়ি বাঁধলে 63 টাকা চুরি হয়ে যাচ্ছে, শ্রমের মূল্যায়ন হচ্ছে না। ফলে এখানে কাজ ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছে? হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, গুজরাট, বিভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে, অসম, উড়িষ্যায় কাজে চলে যাচ্ছে। এখানে কাজের মূল্যায়ন হচ্ছে না বলে। আর ওখানে যখন কাজে যাচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি মারধর, ঘুষপেটিয়া এতদিন লোকাল সমাজ বিরোধীরা করতো, ওখানকার প্রশাসন এটা করতো না। ইদানিংকালে আমরা কি দেখছি? এদের উপরে অত্যাচার প্রশাসন করছে, তুলে নিয়ে চলে যাচ্ছে, বাংলাদেশি বলে আটকে রাখছে। এখান থেকে আমরা যোগাযোগ করছি বিভিন্ন অফিসের মাধ্যমে, অফিসারদের মাধ্যমে, সেই রাজ্যের অফিসারদের সাথে কথা বলে এখান থেকে আমার আইডেন্টি কার্ডের ছবি পাঠাতে হচ্ছে যে আমরা ওকে রিকগনাইজ করছি যে উনি আমাদের লোক, মানে বাংলার লোক। আইডেন্টি কার্ডের ছবি পাঠাতে হচ্ছে, আপনার এমএলএ প্যাডে সই করে পাঠাতে হচ্ছে। অনেকে আমার কাছ থেকে নিয়ে গেছে যদি তাদেরকে না আটকায়, এই করে তাদের ছাড়ানো হচ্ছে। এটা কি সমাধান ভাই? আমি বিধানসভায় এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মানুষদের স্বার্থে যারা বিভিন্ন রাজ্য গিয়ে কাজ করছে তাদের জন্য আমি একটা প্রস্তাব রেখেছিলাম পশ্চিমবঙ্গ বিধানসভায়। যে সমস্ত শ্রমিকরা বাইরে রাজ্যে গিয়ে কাজ করছে আমাদের রাজ্যের পক্ষ থেকে আলাদা করে 100% অথেন্টিক করে আইডি কার্ড বানিয়ে দেওয়া হোক। তাদেরকে যদি ওই রাজ্যে গিয়ে কোনো সমস্যায় পড়ে সঙ্গে সঙ্গে সেই রাজ্য সরকারকে এই আইডি কার্ডটা দেখা যে পশ্চিমবাংলা সরকারের দেওয়া পরিযায়ী শ্রমিক কার্ড, আমি পশ্চিমবাংলার নাগরিক, আমি উত্তরপ্রদেশে কাজে এসেছি, আমি পশ্চিমবাংলার নাগরিক, আমি মধ্যপ্রদেশে কাজে এসেছি, আমি পশ্চিমবাংলার নাগরিক, আমি উড়িষ্যাতে কাজে গিয়েছি, তার প্রমাণপত্র। কিন্তু সরকার এটা করেনি। কারণ করেনি কেন? মার খাচ্ছে কারা? আমার কথাটা অনেকে রাগ হতে পারে। মার খাচ্ছে কারা? ফিরহাদ হাকিমের আত্মীয় মার খাবে, ফিরহাদ হাকিমের মেয়ে মার খাবে, ওর মেয়েকে তো পুলিশ গার্ড দিয়ে নিয়ে যাবে। আর ফিরহাদ হাকিমের জন্য যে গলা ফাটায় তার ছেলের মেরে লাশ বানিয়ে পাঠাচ্ছে। কখনো হেমন্ত রায়, কখনো সোমনাথ দেবনাথ, কখনো দীপু দাস, তো কখনো বাদুড়িয়াতে, তো কখনো আফরাজুলের মতো লাশ বানিয়ে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, মার খাচ্ছে কি? সুজিত বোস এসেছিল না কদিন আগে আপনাদের এখানে? সুজিত বোসের ছেলে মেয়ে কেউ মার খাচ্ছে বাইরে গিয়ে? মার খাচ্ছে কে? দিন আনে দিন খাওয়া শ্রমজীবী। ওই জন্য এরা কার্ডের ব্যবস্থা করেনি। সাথে সাথে আমি বলেছিলাম প্রতিটা রাজ্যে একটা করে অফিসার রাখা হোক, যে অফিসারের নাম্বার ওই রাজ্যে যে সমস্ত বাঙালি শ্রমিকরা গেছে তাদের কাছে থাকবে। যদি কোনো সময় পুলিশে বা কোনো সমস্যার সম্মুখীন হয় সাথে সাথে অফিসারকে ফোন করবে, অফিসার লোকাল থানায় পৌঁছে গিয়ে সেটা সমাধান করবে। এবার বলুন, তামিলনাড়ুতে আপনাকে বাংলাদেশি বলে ধরেছে, আপনি তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কি তেলেগু নাকি না তামিল? তামিল ভাষায় কথা বলতে পারবেন, কন্নড় ভাষায় আপনি কথা বলতে পারবেন, হরিয়ানার ভাষাতে আপনি কথা বলতে পারবেন। তাহলে সেই পুলিশকে কিভাবে বুঝাবেন? ভাই ইংলিশ বলতে হবে, পারবেন ইংলিশে সবাই? তাহলে আপনার অত্যাচার হবে। আপনি বাংলায় ভালো করে বুঝাতে চাইলে ও ভাববে দুটো খারাপ কথা বলছে নাকি রাগে। এমনি বাংলা ভাষাকে দুনিয়া থেকে ডিলিট করে দিয়ে বাংলাদেশি ভাষা বানিয়ে দিয়েছে বড় বড় বিজেপিরা, এই শুভেন্দু অধিকারীরা। বর্বরদের দল জ্যোতিবাবু বলেছিল যে ওরা বর্বরদের দল, অর্থাৎ বিজেপিকে। বাংলা ভাষা নেই, এখন বাংলাদেশি ভাষা হয়ে গেছে। তাহলে যদি বাংলা ভাষায় কথা বলেন আটকাবে তো, ডিস্টার্ব হবে তো। সমাধানটা কিভাবে হবে? সমাধানের জন্য আমি বলেছিলাম ওই রাজ্যে, ধরুন আপনারা মহারাষ্ট্রে আছেন, মহারাষ্ট্রে একটা অফিসার থাকবে, তার নাম্বার আপনাদের কাছে থাকবে। আপনি সমস্যায় পড়েছেন, মহারাষ্ট্রের অফিসারের সাথে কথা বলবেন, অফিসার থানাতে গিয়ে কথা বলবে।
তাহলে যখন পশ্চিমবাংলার সরকারের একটা অফিসার থানাতে গিয়ে কথা বলবে, আপনি বুকে সাহস পাবেন না যে আমার অসুবিধা হলে আমি কাউকে করবো? কিন্তু এটা সরকার করেনি। এর জন্য আমাদের লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে। ক্ষমতায় আসতে হবে, এমএলএ হতে হবে, এমপি হতে হবে, মিনিস্টার হতে হবে, সেটা নয়। লড়াইটা আমাদের জনগণের অধিকার বুঝিয়ে দিতে হবে। যেখানে সংবিধান বলছে রাইট ফ্রিডম অফ মুভমেন্ট, আমার অধিকার আছে যাতে ভ্রমণের রেস্ট্রিক্টেড এরিয়া ছাড়া ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ যে কোনো প্রান্তে গিয়ে ব্যবসা বাণিজ্য চলাফেরা করার পূর্ণ স্বাধীনতা আছে। তাহলে সেখানে সংবিধানের 8 শিডিউলে বলা আছে যে 22টা ভাষার কথা উল্লেখ আছে, বাংলা সেখানে জলজল করছে। তাহলে বাংলা ভাষায় কথা বলার জন্য কেন আক্রমণ হচ্ছে? এর জবাব তো পশ্চিমবাংলা সরকারকে নেওয়া দরকার। ওই সরকারগুলো আমরা বিরোধী, আমরা যে কাজটা করছি পশ্চিমবাংলা সরকারও কাজটা করছে। ভাই আমার ক্ষমতা আছে, আমি উড়িষ্যা সরকারকে গিয়ে বলবো তুমি জবাব দাও। আমি উড়িষ্যার যেখানে যেটা এখানে এই বাচ্চাটাকে নামাও উপর থেকে, পড়ে গেলে আমার নামে কেস হয়ে যায় বাবু। মমতা ব্যানার্জি আমার শুধু কেস দেওয়ার জন্য ঘুরছে, শুধু খুঁজছে নওশাদ সিদ্দিকী একটা বাজে কথা বলবে। এখানে এত ক্যামেরা আছে, এখানে মমতা ব্যানার্জির জন্য একটা রেকর্ড হচ্ছে, আমি বলে দিচ্ছি আপনাকে। ওতে আমার গায়ে আসে না, বুঝতে পারছেন? আমি আমার নাম ধাম বাড়ানোর জন্য আমি বক্তব্য দিই না, আমি সমস্যা নিয়ে কথা বলি, আমি পয়েন্টে পয়েন্টে কথা বলি। ওদের যদি জয়েন্টে জয়েন্টে গাথা করে আমি কিছু করতে পারি, তা আমার দোষ কি? যাক, ফিরে আসি। তো আমরা বারবার কথা বলছি যে বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য রাজ্যে আমাদের শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে। সমাধান কিভাবে হবে? সমাধানের প্রথম সূত্র আমি বলছি, যদি আমি এটা পক্ষে নয় কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি। উড়িষ্যায় বাঙালি শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে। উড়িষ্যায় কত হাজার বাঙালি শ্রমিক থাকে জানেন? সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এই 30,000 মতো, 30,000 মতো বাঙালি শ্রমিক উড়িষ্যাতে কাজ করছে। আর উড়িষ্যার উড়িয়া পশ্চিমবাংলায় কত থাকে জানেন? 3 লাখ। আমরা থাকি 30,000 আর ওরা থাকে 3 লাখ। আমাদের সরকার যদি উড়িষ্যার সরকারকে একবার এইভাবে বলে, যদি 30,000কে তোমরা নিতে সহ্য না করতে পারো, তোমার 3 লাখকে কিন্তু আমি পুশব্যাক করবো। আমার 30,000কে তুমি সহ্য করতে পারছো না, ফিরিয়ে নিয়ে চলে আসবো, তোমার 3 লাখকে কিন্তু আমি ফেরত পাঠিয়ে দেবো। তাহলে 24 ঘন্টার সময় যাবে না, বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ হবে না? কিন্তু অত্যাচার কার উপরে হচ্ছে? আব্দুল করিমের উপরে হচ্ছে, হ্যাঁ, মুরমুর উপরে হচ্ছে, হাঁসদার উপরে হচ্ছে, বাউরি সমাজের মানুষের উপরে হচ্ছে, পিছিয়ে বর্গের হিন্দু মুসলমানের উপরে হচ্ছে, অর্থাৎ গরিব মানুষের উপরে হচ্ছে। ওই জন্য শহরের বাবুদের আর অসুবিধা হচ্ছে না। জানেন কি বলুন তো? পাশে বসিয়ে একটা প্রেস কনফারেন্স করে দেবো, ওটাতেই তো ভোট পেয়ে যাবে। কিন্তু আপনাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। আপনাদেরকে বলতে হবে, সংবিধানের 131 নম্বর ধারায় বলা আছে, রাজ্য রাজ্য কোন বিষয়ে সংঘাত হলে, রাজ্য কেন্দ্র কোন বিষয়ে সংঘাত হলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা যায়। আমার রাজ্য সরকার যদি বাঙালিদের উপরে আক্রমণ বন্ধ করতে না পারে, সেই রাজ্যের সাথে কথা বলে সুদা চলে যাক সুপ্রিম কোর্টে, 131 নম্বর ধারাকে সামনে রেখে মামলা করো। সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দেবে, বাংলায় যারা কথা বলছে তাদের অত্যাচার বন্ধ। ওটা করেছে, ওটা করেছে। আপনার এখানকার যিনি এমপি আছেন জিজ্ঞাসা করবেন, কে আছে তাকে জিজ্ঞাসা করবেন, ওনাকে জিজ্ঞাসা করবেন। পার্লামেন্টে যাচ্ছ, কেন করে যাচ্ছ? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওখানে গিয়ে শুরুতে বসে কি কথা বলছো তার ভিডিও আমাদেরকে দেখাও। পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার এমপিকে জিজ্ঞাসা করবেন। আমি বলে যাচ্ছি, দায়িত্ব আমি নিচ্ছি। জিজ্ঞাসা করবেন, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, বাংলায় কথা বলার জন্য তাদেরকে মারধর করছে, অভিযোগ তাদেরকে খুনো করেছে, এর বিরুদ্ধে আপনি এখানকার এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে কটা কথা বলেছেন তার জবাবটা আগে দেবেন। এখানে আসলে জিজ্ঞাসা করবেন, ধীরে ধরবেন না, মামলা দিয়ে দেবেন। পুলিশ তো এখন লোকাল থানার সবাই নয়, তবে কিছু কিছু অফিসার
হয়ে গেছে ব্লক সভাপতি, আর ব্লক সভাপতি গুলো হয়ে গেছে থানার আইসিওসি। মানে ব্লক সভাপতি বলে দিচ্ছে স্যার অমুকের অমুকের নামে মামলা দিতে হবে, দিচ্ছি মামলা। আর থানার ওসিআইসিরা দেখে বুঝাচ্ছে তোর আইএসএফ করার কি দরকার, তুই এদিকে চলাই, তোর কি লাগবে বল। তার কোনটা কাজ? ওসির কাজ হচ্ছে যে অন্যায় করবে তাকে তার নামে মামলা দিয়ে জেলে রাখো। আর বিরোধী দল বুঝাতেই পারে ভাই তুই চলে আয় আমাদের সাথে করে মেথা, কেন আইএসএফ পড়ে পড়ে মার খাচ্ছিস, এটা বুঝাতে পারে। ঠিক উল্টো হয়ে যাচ্ছে, যা জিজ্ঞাসা করবেন। তাহলে এমপি এমএলএদের কাজ কি? এমপি এমএলএদের কাজ আমরা জানতে হবে। এমপি এমএলএদের কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রের মানুষকে সুরক্ষা দেয়া, তার নির্বাচনী ক্ষেত্রের মানুষের যে সমস্যা হচ্ছে সেটা সমাধান করা। একটা শব্দ খরচ করেছে, দেখুন বিধানসভা টিভি চালু নাই, সমস্যা হচ্ছে বিধানসভার মধ্যে আমি কি বলছি আপনারা জানতে পারছেন না, কিন্তু লোকসভা রাজ্যসভা টিভি আছে। খলিলুর রহমান সাহেব এখানকার এমপি, তিনি লোকসভাতে গিয়ে কি কি বক্তব্য দিয়েছে ভিডিও দেখলে সব পাওয়া যাবে। উনি যদি আমি ভুল বলে যাই তাহলে উনার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছে তার উদ্দেশ্যে বার্তা অন্তত একটা ভিডিও বার করে দেখান, যে ভিডিওতে বলা হচ্ছে গঙ্গা পদ্মা ভেঙে প্রতি বছরে গঙ্গা গড়বে পদ্মা গড়বে, আপনার চাষযোগ্য জমি বাড়িঘর চলে যাচ্ছে, এখানে সংরক্ষণ করতে হবে, এখানে বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ করতে হবে, বিজ্ঞানসম্মত ভাবে এই ভাঙন রোধ করতে হবে। এই ধরনের একটা বক্তব্য আছে, সেটা দেখাতে বলুন। আর পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট লেবারদের উপরে যে অত্যাচার নেমে আসছে এই অত্যাচারটা বন্ধ করতে হবে, এই মর্মে একটা বক্তব্য আছে, দেখাতে বলুন। আমার মনে হয় পাবেন না, কারণ মমতা ব্যানার্জি বলেনি, তাই বলেনি। এদের মুখে সব সেলাই করা আছে। আমাকে অফার হয়েছিল ভাই, বলছে তৃণমূলে চলে আসো, তোমার এরকম ভাবে বলা হয়েছে, তোমার এখন তোমার ফিউচার ব্রাইট, তুমি ইয়াং ছেলে, এত ভালো বলছো, তুমি চলে আসো না তৃণমূলে, মন্ত্রী দিয়ে দেবে। আমি উত্তর দিয়েছিলাম বাবুই পাখির গল্পটা আমি ছোটবেলায় পড়েছিলাম। আরে আমাকে ব্যাপারটা কি বলছি, ঘর ভর্তি সব দিয়েছে, সোনা গয়না সব দিয়েছে, আমি যদি বলতে না পারি বুক ফেটে মরবো নাকি? ওর দরকার নেই, আমি আমার ভাইদের সাথে টালির চালে থাকবো, আপনাদের সাথে কিন্তু বলবো, বলে যাবো আমি। বন্ধুগণ যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের বলবো এই পরিযায়ী সমস্যা সমাধান রাজ্য সরকারকে করতে হবে। রাজ্য সরকার কি বলছে আপনাদের মন পাওয়ার জন্য, যে বাইরে থেকে এই সামিরুল সব বাইরে থেকে নিয়ে চলে আসো। সামিরুল ভাই তো কারখানা করে দেবে নাকি? সামিরুল ভাই কি করবে? আপনার এমপি, রাজ্যসভার এমপি সামিরুল সাহেব কি করবে আপনাদের জন্য? রাতারাতি কারখানা তৈরি করে দেবে, বাইরে থেকে এসে আপনার কাজে ঢুকে যাবে, তাই না? বাইরে একজন কাজ করলে স্কিল লেবার 1000 টাকার উপরে পার ডে ইনকাম করে, আর আনস্কিল লেবার প্রায় 1000 টাকা ইনকাম করে। আর আমাদের পশ্চিম বাংলায় স্কিল লেবারের রোজ কত জানেন? 450 টাকার কাছাকাছি। কেউ আসবে? যদি এখানে কাজ থাকতো, আপনি আপনার মা বাপ আত্মীয় স্বজন স্বামী স্ত্রী স্বামী বা ছেলে পুলে ছেড়ে বাইরে কেউ কাজ করতো ভাই? কি আর মনে সুখ আছে ভাই? ঘরের লোককে ছেড়ে বাইরে যাবে, এরকম কেউ আছে? 2 পয়সা কম হোক তাও ঘরের কাছে থাকবো, বাপ মায়ের মুখটা দুবার দেখতে পাবো। বাচ্চা, ছোট্ট বাচ্চা আছে যেমন পিছনে বসে আছে, মায়ের মেয়ের ছেলের মুখটা দেখতে পাবো, কেউ আছে এরকম? কিন্তু আমার রাজ্যে শ্রমের মূল্যায়ন হচ্ছে না। তাই আমরা বলছি 2011 থেকে 2025 পর্যন্ত পশ্চিম বাংলা থেকে প্রায় 6500 কোম্পানি উঠে চলে গেছে, আর আপনি এখানে কাজের সন্ধান দিচ্ছেন। এখানে কলকারখানা কোথায়? নতুন ইন্ডাস্ট্রি কোথায়? আমি আপনাদের জন্য বলেছিলাম এই পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হবে না, এরা ঘরের কাছে থাকবে, পরিবারকে নিয়ে থাকবে, এখান থেকে ইনকাম হবে। এই মালদা মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে আম হয়, লিচু হয়, এই জন্য আপনাদের জন্য বলেছিলাম যে এখানে সরকারের পক্ষ থেকে বড় ইন্ডাস্ট্রি বানানো হোক, এই ম্যাঙ্গো জুস বানানো হবে, লিচুর জুস বানানো হবে, জ্যাম জেলি তৈরি হবে, এখানে ইন্ডাস্ট্রি তৈরি হোক। কাঁচামালটা মালদা মুর্শিদাবাদ থেকে পাওয়া যাবে। যদি অর্থের অভাব থাকে সরকার 51% শেয়ার রাখুক,
আর 49% শেয়ার সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিন। 5,000 টাকা থেকে 5 লাখ পর্যন্ত শেয়ারের দাম হোক। যার বিত্তশালী সে 5 লাখ টাকা শেয়ার কিনবে, যে গরিব মানুষ সে 5,000 টাকা শেয়ার কিনবে। তাহলে এখানকার মানুষরা ওই কলকারখানায় কাজ পেত, তার সে মনে করতো সেও কাজের কোম্পানির একটা মালিক, সুতরাং এখানে দুর্নীতিও হতো না। মালদার ছেলে, মুর্শিদাবাদের ছেলে এখানেই থাকতো, এখানেই কাজ করতো, আবার আমাদের রাজ্যের রাজস্ব বাড়তো। এই তথ্য, এই বার্তাও আমি রাজ্য সরকারকে দিয়েছি, কিন্তু রাজ্য সরকার তো আপনাকে মানুষ মনে করেনি, আপনাদেরকে ভোটার মনে করে। যদি আপনাদেরকে মানুষ মনে করতো, এই প্রস্তাবটা গ্রহণ করে কি করতো, আপনাদের মানতো এবং আপনাদের এখানে কাজের ব্যবস্থা করতো। আপনাদের জন্য, বিড়ি শ্রমিকদের জন্য তারাপুরের একটা হসপিটাল তৈরি হয়েছিল, জানেন তো নাকি? হ্যাঁ, সেই হসপিটালটা কোথায় এখন? এসব বলে দিচ্ছি, অনেকে রাগ হতে পারে, কিন্তু কেন চলেনি, কেন চলেনি খোঁজ নিন। যদি তারাপুরের হসপিটাল, সরকারি হসপিটাল যদি ঠিকঠাক থাকে, এই বিড়ি শ্রমিকরা অসুস্থ হলে প্রাইভেট হসপিটালে যাবে কেউ? আমি তো যাবো না ভাই। আমার বাড়ির কাছে যদি সরকারি ভালো হসপিটাল থাকে, তবে ডাক্তার দেখে যাবো। তৃণমূলপন্থী ডাক্তার হয়তো ইঞ্জেকশন দিয়ে দিতে পারে, যেভাবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে ফোন করলো। ওটা তো ডাক্তাররা ছিল তো নাকি ওখানে? এখন ধরা পড়েনি, ধরা পড়েনি, পাকামো হচ্ছে নাকি? ওই করিডোরে 54-55 জন ওই রাত্রে যাতায়াত করেছে, ওগুলোকে সিবিআই নাকি চিনতে পারেনি, পাকামো হচ্ছে। অমিত শাহকে কাছে পাকামুখা করো, মমতা ব্যানার্জির কাছে করো, অন্তত আমাদের কাছে করতে এসো না, আমরা ভালো করে বুঝি। যাক, আমি আপনাদের এটা আবার বুঝাচ্ছি যে আমরা চাই এই পরিযায়ী শ্রমিকের সমস্যার সমাধান করতে হবে। শুধু মমতা ব্যানার্জি একটা মিছিল করে দিলেন, একটা বাইট দিয়ে দিলেন, এতে সমাধান হবে না। ওটা নওশাদ সিদ্দিকী করবে, ওটা কারা করবে? ঈশা খান চৌধুরীরা করবে। ওটা কারা করবে? এই মার যে কংগ্রেসের নেতার মানে যাদের আছে তারা করবে। বসো, দাঁড়িয়ে থেকো না, বসো ভাই। তারা করবে, কারা করবে? ওটা যারা বিরোধী দলে আছে, তারা সরকারকে মিটিং মিছিল করে চাপে রাখবে, আর সরকারের কাজটা হবে খাতাই কলমে লড়াই করা। সেটা সরকার না করে মিছিল করছে। আর আপনারা ভাবছেন সত্যিকারের তো মমতা ব্যানার্জি আমাদের কত কথা ভাবে। দেখো, আমাদের ভাইদেরকে, মালদা মুর্শিদাবাদের লোকেদেরকে উত্তরপ্রদেশ হরিয়ানাতে মারছে, এটাকে মমতা ব্যানার্জি মিছিল করছে। যদি মমতা ব্যানার্জি সত্যি মিছিল করার দরকার ছিল, কলকাতায় নয়, দিল্লির রাজপথে গিয়ে, পার্লামেন্টের সামনে গিয়ে ধর্নায় বসার দরকার ছিল। যেখানে এমপি আছে, আপনার এই খলিলুর রহমান সাহেবের উচিত ছিল পার্লামেন্টে ঢোকা রাখে একটা অন্তত আপনার এই কি বলে পরে বলো না গো, কি বলো, ফ্ল্যাগার্ডে লিখে যে মালদার জঙ্গিপুর লোকসভার অন্তর্গত শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, অন্তত সেটা মিডিয়ার সামনে সারা ভারতবর্ষের মিডিয়ায় হাইলাইট হতো। এটা তাহলে ভাবতাম, এটা উনি করেননি। উনি এখানে এসে গল্প শোনাচ্ছে, আর শুভেন্দু অধিকারীর সাথে রাত্রে ঠিক হয়তো যোগাযোগটা ঠিক রেখে দিচ্ছেন। ভুল বলছি নাকি? ফেস টাইমটা একবার চেক করে দেখবেন। আইফোন আছে, আইফোন হাতে কি ফোন থাকে? আইফোন। ফেস টাইমটা দেখবে, সব ফেস টাইম কি ফেস টাইম হয়। আর আপনারা ভাবছেন তোমার লিডার একদম আমার জন্য জান দিয়ে দেবে, ঘোড়া ডিম দেবে। যদি জান দিত অন্তত এতটুকু কথা, দুটো জায়গায় কথা বলতো। প্রথম কথা, যখন মাননীয়া বললেন যে ওয়াকাফ নিয়ে গুলোগুলি করবেন না, তখন অন্তত বলতো দিদি তাহলে আপনি দায়িত্ব নিয়ে মিটিং মিছিল করুন। বলার সাহস দেখাতে পেরেছে? আমি আগেই বললাম ওদের মুখ বন্ধ থাকে। আর দ্বিতীয়, এই শামশেরগঞ্জ ধুলিয়ানে একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে প্রায় 500 অধিক মানুষকে অ্যারেস্ট করে এতদিন রাখার সাহসও পেত না। ওদেরকে আমি কিন্তু এখানে হয়ে কারো হয়ে ওকালতি করতে আসেনি। যারা দোষী চার্জশিট লাগাও, তাদের শাস্তির ব্যবস্থা করো। যারা দোষী, এই চন্দন দাস, হরিগোবিন্দ দাসকে যারা খুন করেছে, তাদের যাবজ্জীবন ফাঁসির ব্যবস্থা করো। কি আমরা সহমত নাকি ভাই? তারা সহমত, হাত তুলুন তো। যারা চন্দন দাস, হরিগোবিন্দ দাসকে খুন করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে তো নাকি? কেন নিরীহ মানুষকে খুন করবে? চার্জশিট লাগাও, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও দরকার লাগলে। কিন্তু সেটাকে কেন্দ্র করে কোন নিরীহ মুসলিমকে আটকে রেখেছে, এদেরকে জামিন দিতে হবে,
এইটুকু বলার স্বাধীনতা আপনার এমপি এমএলএ আছে তো? আছে? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আজকের পরে হয়তো এমপি এমএলএ কিছু বক্তব্য দিতে পারে, মিডিয়ার বন্ধুদের বলবো এই কোশ্চেনটা করবেন যে 500 অধিক মানুষকে ধরেছে, সবাই দোষী না, ওর মধ্যে অধিকাংশ নির্দোষ। আমি চ্যালেঞ্জ করে বলছি, ওদের এতটুকু বলার ক্ষমতা নাই। মমতা ব্যানার্জি এই ক্ষমতাটা দেয়নি যে যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে সিংহভাগ নির্দোষ, এটা বলার ওদেরকে স্বাধীনতাটুকু দেয়নি। জিজ্ঞাসা করবেন মিডিয়ার বন্ধুরা, বুঝতে পারছেন না? আজকে আমি যাওয়ার পরে অনেক গল্প শোনাবে, ও বিজেপি সহযোগিতা করতে এসছে, অনেক গল্প শোনাবে। ওই মিডিয়ার বন্ধুদের বলবে এতটুকু জিজ্ঞাসা করো যে 500 অধিক যে মুসলিম মানুষকে ধরে রেখেছো, ওই ইনসিডেন্টকে কেন্দ্র করে সবাই কি দোষী? আমরা তো জানি সবাই দোষী নয়। তাহলে এমএলএ স্যার বা এমপি স্যারের এত ক্ষমতা নাই যে এতটুকু বলার না ওর মধ্যে সবাই দোষী নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি এই কথা বলতে ওরা পারবে না। কারণ কি বলুন তো, ওদের মুখে সেলাই করে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি। তো আমি মিনিস্ট্রি দিয়ে লাভ কি হবে যদি আমার মুখে সেলাই করা থাকে? তা বন্ধুগণ, লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে। লড়াইটা নাইকে প্রতিষ্ঠা করার লড়াই, হক কথা বলার লড়াই, সত্য কথা বলার লড়াই। এই সত্য কথা বলার জন্য আগামীতে আপনাদেরকে আমরা চাইবো আপনারা আমাদের পাশে থাকুন। এই শামশেরগঞ্জ থেকে এমন নির্ভীক সত্যবাদী লক্ষ্যে জিতিয়ে পশ্চিম বাংলার আইনসভাতে আপনারা পাঠাবেন যে পশ্চিম বাংলার আইনসভাতে গিয়ে বারবার গঙ্গা ভবন দিয়ে সোচ্চার হবে, মুখ্যমন্ত্রী বাধ্য হবে গঙ্গা ভবন রোধের জন্য। আমি অবাক হয়ে যাচ্ছি, মিসকিনগরে কবরস্থান চলে যাচ্ছে গঙ্গার গর্ভে, শ্মশান চলে যাচ্ছে গঙ্গা গর্ভে, স্কুল চলে যাচ্ছে গঙ্গা গর্ভে, মসজিদ চলে যাচ্ছে গঙ্গা গর্ভে, কোনো হেলদোল নাই। আর হাজার হাজার কোটি টাকা খরচ করে কি করছে? মৎস্য করছে, খেলা করছে, আর এইখানকার মানুষদের ধ্বংস হয়ে যাচ্ছে, একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, কোনো ব্যবস্থা করছে না। আপনাদের মধ্যে একটা ভুল বুঝানো আছে। আমি কিছু মানুষের সাথে কথা বলেছিলাম, আমি কি বলছি জানেন? এই গঙ্গা ভাঙন নাকি রোধ করা যাবে না। ওই যে সাধারণ মানুষ ভাই, আপনাদের এরকম কেউ শিখিয়ে রেখেছে নাকি? আমি কিছু সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, কলকাতায় দেখা হয়েছিল, কথা বলতে বলতে উনি আমাকে রিপ্লাই দিচ্ছে যে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না, ওই জন্য সরকার ঠিকঠাক কাজ করতে পারে না। তিনি কিন্তু তৃণমূলের লোক নয়, এটা মাথায় ঢুকানো আছে। আমি আপনাদের বলি, এই ফারাক্কাতে নতুন ব্রিজ হচ্ছে তো ভাই, গঙ্গার উপরে যদি ব্রিজ হতে পারে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না? আপনাকে ঘরের কাছে তো ফারাক্কাতে নতুন ব্রিজ যদি হতে পারে তাহলে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না? করতে যাক না, করছে কোথায়? থুতু দিয়ে আটা ছেনেছে। হ্যাঁ, এবার বলছি 500 বস্তা যদি সত্যিকারের বালির বস্তা দেয়, ওরা লিখবে 5 লক্ষ বস্তা বালি দিয়েছে। আমার হাতে কিছু প্রমাণ এসেছে, আগামী দিনে বলবো। এই খলিলুর রহমান স্যারকে জবাব দিতে হবে, আমি শুনিয়ে যাচ্ছি। হজের দুর্নীতি, আপনাদের এমপি চেয়ারম্যান না, কোন জায়গায় বাদ রাখছে না, ধর্মের কাজেও দিয়েছে হাত ঢুকিয়ে। এবার এমপি খেয়েছে না এমপি নিচের লোক খেয়েছে, এমপির দায়িত্ব। আপনারা শুনলে অবাক হবে, কলকাতা হজ হাউস 10 তলা বিল্ডিং, হ্যাঁ, ওখানে যতটা না টয়লেট আছে তার থেকে বেশি ক্লিনারের নিযুক্ত করেছে এই হজের যাওয়ার সময়। মানে বুঝতে পারছেন, রোজ হিসাবে 540 না কত টাকা তুলে নিয়েছে। যত না হাজি আছে তার থেকে বেশি সিকিউরিটি ওখানে নিয়োগ নাকি হয়েছে এই হজের সময়। মাল তুলেছে প্রায় 90 লাখ টাকা, 1 কোটি টাকা হারামে গেছে। টাকাটা কার টাকা? খলিলুর রহমান সাহেবের বিড়ি বেচা টাকা নাকি? হ্যাঁ, ওনার বিড়ি বেচা টাকা নাকি যে উনি যা ইচ্ছা খরচ করবে? আপনার আমার ট্যাক্সের মেহনতের টাকা। যে আপনার পাড়ায় বিড়ি বানছে তারও ট্যাক্সের মেহনতের টাকা, সেগুলো উচ্ছন্নে যাচ্ছে। যাক, ওই প্রসঙ্গটা পরে আসবে, আমি বলবো। আমরা ভুলে যাচ্ছি না ইজাজ আহমেদকে পুলিশের গুলিতে সে নাকি সুতিতে মারা গেছিল, তাকে নিয়ে চর্চা হচ্ছে না কেন?
13টি ছেলে গুলিবিদ্ধ হয়ে অর্থের অভাবে এখন ঠিকঠাক চিকিৎসা পর্যন্ত পাচ্ছে না। 17টি ছেলে সম্ভবত অর্থের অভাবে এখনো ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না। তা নিয়ে কোনো উচ্চবাচ্য আছে? এরা আবার জনপ্রতিনিধি। লজ্জা লাগে এই সমস্ত জনপ্রতিনিধিদেরকে। অভিযোগ এটা বিএসএফ এর নকল ড্রেস পরে অর্থাৎ ফার্জি বিএসএফ সেজে এসে মহিলাদের উপর অত্যাচার করেছে। এর জবাব কে দেবে? এর জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে। এর জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। আর মমতা ব্যানার্জির যারা প্রতিনিধি আছে তাদেরকে দিতে হবে। যে 17 জনকে যারা গুলিবিদ্ধ করলো তাদের বিচার কোথায়? জামিন আমি আমার সাথে যোগাযোগ করবেন, সেটা নিয়ে কথা বলছি। অনেকে আপনার ভগ্নিপতি শুধু নয়, আপনার ভগ্নিপতি আমার ভাই, আর নির্দোষ ছাড়া তারাও আমার ভাই। আমি আমার ভাইয়ের জন্য লড়াই করব, এটা মাথায় রাখবেন। আমি কাগজপত্র অলরেডি চেয়েছি। আমি জামিনের জন্য লড়াই করব, আইনত লড়াই। তবে হ্যাঁ, যারা অন্যায় করেছে তারা বেশি কি করে শাস্তি হয় তার হয়ে আমি কথা বলবো ভাই। আমি অন্যায়কারী করতে থাকবো না। আচ্ছা, সেটা কোর্টে তোমার হবে। কি বলছি বন্ধুগণ, বুঝতে পেরেছেন? তাহলে যে 17 জনকে গুলি করলো, কারা গুলি করলো এটা তদন্ত করতে হবে না? তাহলে আগামী দিনে গ্রামে যদি র্যাব ঢুকে, পুলিশ ঢুকে, করবেন না? অনুরোধ করছি, আমি এটা প্রসঙ্গে করবে বলছি, যদি বেঁধে পারে বলেন, এটা আসল পুলিশ কি নকল পুলিশ জানবে কি করে? তাহলে এই বিচারটা কে করবে? তদন্তটা কে করবে? মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি করেছেন? করেননি। কারণ গুলি খেয়েছে কারা? ভোটাররা। মানুষ তো গুলি খায়নি। মানুষ যদি গুলি খেত তাহলে আপনার জন্য চিন্তিত হতো। আপনাকে তো মানুষ ভাবেনি, আপনাকে ভোটার ভেবে রেখে দিয়েছে। কারণ আপনাদের বলি, জানেন গত কদিন আগে দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকার পরেও তাদের উপর অত্যাচার করেছে। এই কি হলো তোমাদের? এই কি হচ্ছে? কিছু দিকে তাকাচ্ছ কেন? হাঁপিয়ে গেলে একটু বাইরে যে বসো, কোনো সমস্যা নেই, যাও, কোনো সমস্যা নেই। আমার 10টা লোক থাকলে যেভাবে বক্তব্য দিই, আর 5000 লোক থাকলে আমি সেভাবে বক্তব্য দিই। আমি কোনোদিন ভাবি না। সময় নেই, টাইম কত হয়েছে? এটার বিচার কে করবে? পুলিশ মন্ত্রী। এখনো করেছে? আমরা আজকে শামশেরগঞ্জ থেকে দাঁড়িয়ে এখানে আইবিডিআইবি পুলিশের লোকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কানে পৌঁছাতে চাই, 2026 সাল নির্বাচন আসছে। সত্যিকারের যদি আপনি সংখ্যালঘু দলিত হন, ওই ফার্জে বিএসএফ ছেলে যারা এসে গুলি করেছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। তারপরে সংসার। কিন্তু আমার প্রশ্ন, কজন আরএসএসের কর্মীকে, কজন বিজেপির কর্মীকে, কজন বহিরাগতকে আপনি হ্যারাস করেছেন তার তথ্য শামশেরগঞ্জের মানুষকে দিন। আমরাও দেখতে চাই সত্যিকারের কারা বাইরে থেকে এসে হিংসা করে পালালো। বলেছিল না? হ্যাঁ, আপনার ভগ্নিপতির নাম কি? তাহলে আরএসএস করে নাকি? আমি এমনি বলছি, বলছেন, বুঝতে পারছেন? রহিম শেখ হয়তো আরএসএস এর বড় কর্মী, ওই জন্য ধরে ঘুরে দিয়েছে মুসলমান, এই জন্য অনেকে আছে। তাই আমি অনুরোধ করবো আপনাদের, আগে উত্তর দিতে হবে, তারপরে ভোট চাইবে। এটা বলছি বলে আপনি আমাকে ভোট দেবেন একবারের জন্য নয় ভাই। আমি এসব বলছি বলে আপনি আমাকে ভোট দেন একবারের জন্য বলবো না। ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না, সমালোচনা করবেন, কোনো আমার সমস্যা নেই, কিন্তু হক কথা বলতে হবে। আপনারা 2011 সালে বলুন, 21 সালে বলুন তো কেন তৃণমূলকে ভোটটা দিয়েছিল? এখানে যারা বসে আছে 95% মানুষ 2021-এ তৃণমূলকে ভোট দিয়েছিল। বলছি নাকি? কেন ভোট দিয়েছিলেন? বিজেপির অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য। সারা পশ্চিম বাংলার সংখ্যালঘু থেকে সংবিধান প্রেমী মানুষেরা, ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাসী, যারা চাই বিজেপির হিংসাকে বন্ধ করতে, তারা একজোট হয়ে তৃণমূলকে এই জন্যই ভোটটা দিয়েছিল যে উত্তরপ্রদেশের মতো অবস্থা পশ্চিম বাংলায় না হয়, হরিয়ানার
মতো অবস্থা পশ্চিম বাংলায় না হয়, গুজরাটের মতো অবস্থা পশ্চিম বাংলায় না হয়। আর আজকে আমরা দেখছি উত্তরপ্রদেশে যেটা হচ্ছে পশ্চিম বাংলায় সেটা হচ্ছে, হরিয়ানাতে যেটা হচ্ছে পশ্চিম বাংলায় সেটা হচ্ছে, গুজরাটে যেটা হচ্ছে পশ্চিম বাংলায় যেটা হচ্ছে সেটা হচ্ছে, অসমে যেটা হচ্ছে পশ্চিম বাংলায় সেটা হচ্ছে। তাহলে আমার ভোটটা দিয়ে লাভটা হলো কি ভাই? যদি আমি রিনিয়ার দেব না, কিন্তু লাভটা কি হলো আপনাদের? আপনারা ভোট দিয়েছেন বিজেপিকে আটকাতে। সমস্যা এখানে, আপনাদের ভোটটা দেওয়া দরকার ছিল এই রোগটাকে নির্মূল করতে। রোগটাকে আগে নির্মূল করতে হবে। বিজেপি তৃণমূলটা ব্যাপার নয়, রোগটা হচ্ছে ব্যাপার। সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। এখন বিজেপিকে দেখানো হচ্ছে বিজেপি তো অবশ্যই চরম সাম্প্রদায়িক রাজনীতি করছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। আর আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপির বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করবো বিজেপির বিরুদ্ধে। কিন্তু আর যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে তলে তলে, সেগুলো দেখবেন না। উত্তরপ্রদেশে সাম্বাল মসজিদের সার্ভেকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ পুলিশ 4 থেকে 5টি মুসলিম যুবককে খুন করেছিল। আপনার এখানে পাড়ার ইমাম সাহেব সেটা নিয়ে শুক্রবারে কত সুন্দর বয়ান দিয়েছিল বলুন তো। উত্তরপ্রদেশ বিজেপির বিরুদ্ধে দেওয়া দরকার। আর আমাদের পশ্চিম বাংলার শ্রুতিতে ইজাজকে পশ্চিম বাংলা পুলিশ গুলি করে খুন করলো। আমার ইমামের মুখ থেকে আর ইজাজের নামটা বেরোবে না। এটা কেমন ভাবে হবে বলুন? এইটা হচ্ছে ডিফারেন্স। উত্তরপ্রদেশে গোরক্ষক বাহিনীরা গরু গোমাংস খেয়েছে বলে পিটিয়ে মারা দিচ্ছে। হরিয়ানাতে গোরক্ষক বাহিনীরা গোমাংস খেয়েছে নাকি এই অপরাধে পিটিয়ে মারছে। আর পশ্চিম বাংলার দুর্গাপুরে পরিজাত গাঙ্গুলি গরু নিয়ে যাচ্ছিল বলে তাকে পিটিয়ে মারার চেষ্টা করছে। তফাৎ কোথায়? যে পরিজাত গাঙ্গুলি মেন হোতা, তাকে পুলিশ এখনো গ্রেফতার করেনি। আমি পরে তদন্ত করছি কেন গ্রেফতার করছে না। আমার কাছে একটা ভিডিও এসেছে, পোস্ট করেছে ফেসবুকে, সেখান থেকে পেলাম যে দুর্গাপুর আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির যিনি চেয়ারম্যান তথা তৃণমূলের নেতা, এই বিজেপি নেতা পরিজাত গাঙ্গুলির সাথে জন্মদিবস উদযাপন করছে। আর আপনারা আপনাদের এত লজ্জা নেই। এখানে যদি কেউ কংগ্রেস করে আর অন্য যদি তৃণমূল করে, ওর মেরে কিভাবে পা ভাঙবো সেই চেষ্টা করছে। গালাগালি করলো যে এই পরিজাত গাঙ্গুলি তার জন্মদিবস উদযাপন করছে তৃণমূলের আসানসোল দুর্গাপুর আপনার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান। আর আপনি আমি ও আইএসএফ করে ওর নামে কিভাবে মিথ্যা মামলা দেওয়া যায়। ও কংগ্রেস সকাল বিকাল যাকে এক জায়গায় দেখে তার নামে মিথ্যা মামলা, তাকে মারবো কি করে সেই অপচেষ্টা করছে। এগুলো বন্ধ করতে হবে আমাদের। বন্ধুগণ, অনেক বকে ফেললাম গো, কটা বাজে? শেষের দিকে জানা আছে। এনার্জি আছে তো নাকি ভাই? হাত তুলুন তো দেখি কাদের। হাতটা তুলে রাখুন, হাতটা তুলে রাখুন। এনার্জি আছে তো ভাই? বলে রাখি, আমরা খুব দ্রুত কলকাতায় রাজপথে ওয়াকফ নিয়ে ধর্ণা অবস্থানে বসবো। আপনারা যাবেন? আপনারা যাবেন? যতই মমতা ব্যানার্জি বলুক না কেন, উনি রাজা, আমরা প্রজা নই। আমরা এই প্রত্যেক ভারতীয়, এই ভারতবর্ষের এই রাজার দেশে আমরা প্রত্যেকই রাজা। আমাদেরকে আন্দোলন করতে হবে না, গুলোগুলি করবে না, আন্দোলন করা যাবে না, এই ফরমান আমরা মানবো না। তবে হ্যাঁ, শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাথা ঠান্ডা রেখে আমরা প্রতিবাদ করব। তো আগামী দিনে কলকাতার রাজপথে আমরা কি করব? ধর্ণা দেবো। আপনি আপনারা আসবেন ভাই? আসতে হবে আপনাদের। বন্ধুগণ, দ্বিতীয় যে পয়েন্ট আছে খুব খুব ভয়ঙ্কর পয়েন্ট আর একদম সহজ পয়েন্ট। SIR নামে নাগরিকদের আতঙ্কিত আর হয়রানি বন্ধের দাবিতে বিজেপি বলছে কি আপনি আমি নাকি বাংলাদেশি। শুভেন্দু অধিকারী পড়ালেখা যথেষ্ট জানে, মূর্খ নেতা নয় অন্যদের মতো, ওনার ডিগ্রি আছে, তারপরেও মূর্খদের মতো কেন কথা বলছে আমি বুঝতে পারছি না। এটা সরিয়ে দাও তো। আমি অবাক হয়ে যাচ্ছি। বলছে নাকি পশ্চিম বাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে। ইউনাইটেড নেশন UN বলছে
সারা পৃথিবী জুড়ে সর্বোচ্চ 24 লাখ কি আছে, রোহিঙ্গা আছে। তার মধ্যে 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে, ইন্দোনেশিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, অনেক রাজ্যে দেশে আছে, আবার ভারতবর্ষেও আছে। একটা তথ্য। দ্বিতীয় তথ্য হচ্ছে, তাহলে প্রথম তথ্য ওনার ভুল। উনি বলছেন 1.5 কোটি রোহিঙ্গা পশ্চিমবাংলাতে আছে, আর ইউএন বলছে সারা পৃথিবীতে 24 লক্ষ রোহিঙ্গা, তাহলে মিথ্যা কথা বলছে। দ্বিতীয় তথ্য হচ্ছে উনার বসের দপ্তরের কথা বলছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, অর্থাৎ অমিত শাহজির দপ্তরের আমি তথ্য বলছি। শুভেন্দু বাবুর কাছে যদি এই ভিডিওটা পৌঁছায়, অনেক ইমাম সাহেবের সাথে উনি নাকি আবার যোগাযোগ রাখে, আছে কিছু ইমাম সাহেব, কিছু মুফতি সাহেবের সাথে যোগাযোগ রাখে, দেখবেন তাদের বক্তব্যতে হিন্দু মুসলমান ঝগড়া লেগে যাবে, এমন বক্তব্য দেয় কিছু 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 আছে। জানবেন ওসব ইফেক্ট। এই ওয়াকফ নিয়ে কি বলছে, এই আমাদের ব্যাপার, আমরা বুঝে নেবো, অন্য কাউকে কে আমাদের আন্দোলনে লাগবে না। মানে কি ভাই, মুসলমানদের সমস্যা মুসলমান বুঝে নেবে? এটা তো বিজেপি চাইছে, এটা তো বিজেপি চাইছে যে এই ওয়াকফ নিয়ে আমার নন মুসলিমরা না কথা বলে। তাহলে আমি যদি স্টেজ থেকে বলি এটা মুসলমানদের সমস্যা, আমি বুঝে নেবো, তুমি আসবার কে? তাহলে আমি বিজেপির সুরে সুর মিলাচ্ছি না? তাহলে আমাকে কে বলছে এটা? এটা আমাকে কে বলছে? দেখবেন ভেতর থেকে আমাকে কেউ তাহলে দেখার একটা। অমিত শাহজি দপ্তর বলছে সারা ভারতবর্ষে কত, আপনার 24,000 মনে হচ্ছে, সম্ভবত না 30,000 মতো রোহিঙ্গা আছে সারা ভারতবর্ষে। রোহিঙ্গা কত আছে সারা ভারতবর্ষে? রোহিঙ্গার সংখ্যা কত? 30,000 মতো, এক্সাক্ট ফিগারটা মনে আসছে না। তার মধ্যে শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ বা মোদীজি যে জায়গায় অনেকদিন ধরে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল, তারপর ওরা ক্ষমতা এসেছে দিল্লিতে, সব থেকে বেশি রোহিঙ্গা আছে। কোন জায়গায়? ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি রোহিঙ্গা কোন রাজ্যে? দিল্লি, হরিয়ানাতে, তারপরে গুজরাটে, পশ্চিমবাংলা 5th র্যাঙ্কে আছে। সব থেকে বেশি রোহিঙ্গা লিস্ট যদি হয়, পশ্চিমবাংলা 5 নম্বরে আছে। এগুলো তৃণমূলের বিধায়করা বলে, কেন বলেনি? ওরা, ওদেরকেও মজা লাগে, আপনাকে রোহিঙ্গা বলছে, আমাকে রোহিঙ্গা বলছে, ওদেরকে খুব মজা লাগে, ওই জন্য বলেন এই কথা। খারাপ লাগে? খারাপ ভেবে নিচ্ছেন নাকি? আপনাকে আমাকে রোহিঙ্গা বলে দিচ্ছে, ওদের মজা লাগছে, যদি ব্যাখ্যা করেনি। পশ্চিমবাংলায় 5 নম্বর আছে, রোহিঙ্গা আছে। এবার অনুপ্রবেশকারী না শরণার্থী, এটাও তো বিতর্ক আছে। যাক, আমি এই বিতর্কে যাচ্ছি না, আমার বলার বক্তব্য হচ্ছে, তো এইগুলোকে সামনে রেখে কি বলছে, আপনি নাকি অবৈধ ভোটার, আপনি নাকি বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন, আপনি নাকি রোহিঙ্গা বলে আপনাকে আমাকে দেখে দিচ্ছে। এটা বলে হিন্দু ভাইদের বুঝাচ্ছে যে SIR করে সব বাদ দিয়ে দেবো, সব তাড়িয়ে দেবো, সব হিন্দু ভাইরা তোমরা মুসলমানের জায়গাগুলো দখল করে নেবে। ঠিক NRCর সময় গল্প শুনিয়েছিল, CA এর সময় আবার নতুন করে গল্প শোনাচ্ছে। এবার বলুন আপনারা, এখানে এত মানুষ আছে, হিন্দু মুসলমান নির্বিশেষে, আমি সবাইকে বলছি, আপনার দাদুরা বাংলাদেশের কাঁটা তার পার করে এসছে? একটু জোরে বলুন। পাকিস্তান থেকে এসছে, আফগানিস্তান থেকে এসছে। আপনি আমি ভয় পাওয়ার কে? আপনাকে আমাকে ভয় খাওয়াচ্ছে কে? আতঙ্কিত করছে কে? আতঙ্কিত করছে তৃণমূল, আর হয়রানির চক্রান্ত করছে বিজেপি। তাই আমরা এই শামশেরগঞ্জের মাঠ থেকে, শামশেরগঞ্জ এলাকা থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানিয়ে দিতে চাই, SIR এর নামে কোন বৈধ ভোটারকে ডাউটফুল করে হয়রানি করলে আমরাও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে ECIর বিরুদ্ধে আইনত লড়াই যাব। সাথে সাথে এটাও বলতে চাই, যারা অবৈধ ভোটার আছে, দাদু মারা গিয়েছে, প্রতি বছর ভোটের সময় তারা ভোট দিচ্ছে, তাদের নামটা যাতে কাটা যায়, প্রয়োজনে আমাদের সহযোগিতা চাইলে আমরা ECIতে সহযোগিতা করব। অবৈধ যত ভোটার আছে তাদের বাতিলের জন্য আমরা সহযোগিতা করব। একদমই দরকার নেই, কিন্তু বিজেপি সরকারকে আটকাতে গেলে তো, বিজেপিকে যে ফ্রন্টে নিয়েছে লড়াই করতে চাইছে, তাকে তো আটকাতে হবে। এটা আমার বাড়ি ভাই, এই যে এটা আপনাদের শামশেরগঞ্জ। আমাকে যদি আমিরুল এরা যদি এই জায়গাটা না করে দিত, আমি বলতে পারতাম এসে
বাবা দাঁড়ান বাবা, হ্যাঁ হ্যাঁ একটুখানি বোঝার চেষ্টা করুন। বাপ ঠিকই বলেছে, বিজেপি সরকার আর নেই দরকার। 100 বার আমরা বলবো বিজেপি সরকার আর নেই দরকার। বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও, তৃণমূল হাঁটাও, রাজ্য বাঁচাও, বলবো 100 বার ওনার সাথে সহমত। কিন্তু একটু বুঝতে হবে, আমি যেখানে এসে বক্তব্য দিচ্ছি, আমি কি ফুরফুরা শরীফ বা হুগলি থেকে এইসব স্টেজ নিয়ে এসে করেছি? এখানে আমার একটা টিম ছিল, তৈরি করেছে, আপনাদের কানে খবর পৌঁছেছে যে ভাইজান আসবে, আপনারা ছুটে এসেছেন। তো বিজেপি পশ্চিমবঙ্গে আসবে কিভাবে একটু জানবেন? জানতে চান আপনারা? একটু জানি। তো পশ্চিমবাংলায় বিজেপিকে কে জায়গাটা করে দিচ্ছে? যে করে দিচ্ছে তার নাম হচ্ছে খলিলুর রহমান সাহেবের নেত্রী। ওই এমপির নেত্রী বিজেপিকে পশ্চিমবাংলায় জায়গা করে দিচ্ছে। 1998 সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে। রেকর্ড করে রাখুন, আমি ভুল বললে আমার নামে নোটিশ পাঠাবে মমতা ব্যানার্জি। একবার মমতা ব্যানার্জির ভাইপোর নামে অর্থাৎ অভিষেক ব্যানার্জি নামে একটা কথা বলেছিলাম, একটা উকিল নোটিশ পাঠিয়েছিল। আমার তো ইচ্ছা গিয়েছিল কি জানেন, অনেকটা ভয়ঙ্কর ইচ্ছা গিয়েছিল। আমাদের সবার ভালোবাসার মানুষ বিকাশ স্যারকে বললাম, স্যার আমি রাগে এটা করতে চাই। বিকাশ স্যার বললেন, না, আপনার সাথে রাজনৈতিক ভাবে আপনাকে যেমন মানুষ চেনে ওটা করলে মানাবে না। একটা কথা বলেছিলাম, আমি ভয় পেয়ে বিকাশ স্যারকে ফোন করিনি। আমি স্যার আমি এটা করবো, কারণ আমি আমার সাথে যথেষ্ট সম্পর্ক, আইনি ব্যাপার। আমি স্বামী ফিরদৌসদাকেও ফোন করলাম, দাদা আমি এটা করবো, আমার রাগ হয়েছে, আমার নামে নোটিশ পাঠাবে। আমি যেটা করতে চেয়েছিলাম, বললো না এটা করবেন না, আপনার ইমেজ আপনার সম্মান একটা যথেষ্ট ভাবে মানুষের কাছে আছে। যাক, আমার নামে নোটিশ পাঠিয়েছিল, আমি ভিডিওর উত্তর দিয়েছিলাম, আর এসেছে মামলা। তো আমি ভুল কথা বললে আমার নোটিশ পাঠাতে পারে, আমি উত্তর দেবো। দেখ, আমার বলার বক্তব্য 1998 সালে তৃণমূলের জন্ম বিজেপির হাত ধরে। বিজেপি তার আগে প্রচুর চেষ্টা করেছিল পশ্চিম বাংলাতে তার দলের শাখা প্রশাখা খুলবো, পারেনি। একটা উদাহরণ যদি আমি দিই, ওই রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছে, ওই রাস্তার উপরে আমার ভালোবাসার মানুষ বলি তো দাঁড়িয়ে আছেন নাকি এত সময় দিয়ে? আমি বলি যে ওই রাস্তার উপরে আমি ধান চাষ করব, সম্ভব হবে? কি করতে হবে? রাস্তার ইট বালি পাথর সরাতে হবে, ধানের উর্বর যে মাটি চাই সেটা আনতে হবে, নাগল দিতে হবে, ট্রাক্টর দিতে হবে, পানি দিতে হবে, সময়ের সাথে সাথে তারপরে বীজ বপন হবে, ধান গাছ বড় হবে, তারপরে ধান হবে। সময় সাপেক্ষ নয়। আমি যদি বলি কালকেই আজমেরুল তুমি রাস্তার উপরে ট্রাক্টর চালিয়ে দাও, হবে কি ধান গাছ? কিন্তু আমার ইচ্ছা আমি ধান গাছ দেখতে চাই, তার টাইম লাগবে। তো পশ্চিম বাংলার বিজেপির জন্য উর্বর মাটি আস্তে আস্তে মমতা ব্যানার্জি তৈরি করেছে। 1998 সালের আগে বিজেপি প্রচুর চেষ্টা করেছিল যে পশ্চিম বাংলায় সে তার থাবা বসাবো। যতবার থাবা বসাতে চেয়েছে, সরকারি শাসক দল স্প্রে করে ওর চারাকে নির্মূল করেছে। যতবারই চারা বপন করেছে, ততবারই স্প্রে করেছে, গাছকে মেরে দিয়েছে। তখন দেখলে এইভাবে হবে না। কংগ্রেস থেকে তৃণমূলকে ভাগ করে বার করলো, বার করে ওকে অক্সিজেন দিল, ওকে রেজিস্ট্রেশন করার সুযোগ দিল, ওকে ফুল ব্যাকআপ দিল। তার প্রমাণ আমি বলে দিচ্ছি, এখনো গুগল সার্চ করলে পাবেন। সিঙ্গুরের আন্দোলনের সময় মমতা ব্যানার্জির সব থেকে পেছন দিকে যিনি কাছে দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে রাজনাথ সিং, যিনি কেন্দ্রীয় এখন ডিফেন্স মিনিস্টার বিজেপি, সবসময় সাথে করে নিয়ে ঘুরত। নন্দীগ্রামে রাজনাথ সিং ওনাকে সাথে করে অর্থাৎ ঘিরে রাখতো, কেউ না আক্রমণ করে দেয়। তার হাত দিয়ে আস্তে আস্তে জায়গাটা রেডি করলো। রেডি করার পরে 11 সালে পালা বদল হলো। 2011 সালের পর থেকেই তো বিজেপি এর বলে কিছু জানতে পারলাম আমরা। 2016 সালে প্রথম নির্বাচন হলো 11-র পরে, তখন বিজেপির 3টে এমএলএ হলো। 2019 সালে লোকসভা নির্বাচন, বিজেপিকে ঢেলে ভোট দিল তৃণমূল, বাড়িয়ে দিল। বলছে সেই কি কার্ড, নুনের কার্ড জানা কি বলেন, একটা নুন খেয়েছি নেমো খারামি করবো, সুযোগ দিল। 2021-এ 77-এ পৌঁছে দিল। আর আপনি আমি কি বলছি যে বিজেপি আসতে যাচ্ছে, ওকে আটকাতে হবে। কে আটকাবে? তৃণমূল। তৃণমূল আটকালো না, তৃণমূলের আমলের সব থেকে বিজেপি বেশি বাড়লো। তো আস্তে আস্তে জায়গাটা দিচ্ছে। আগামী দিন আসবে, পরিবারের কারো গ্রেফতারের ভয়ে বলবে, আলো সরকারটা তুমি রাখো, আমার টাকা আমি দুবাই 8,000 কোটি টাকা পাঠিয়ে দিয়েছি। আমি এটা 1 বছর আগের কথা বলছি, 8,000 কোটি টাকা পাঠিয়েছি, আরো বিভিন্ন দেশে পাঠিয়েছি, ওখানে আমি চলে যাচ্ছি,
তুমি সরকার চালাও, তখন কি করবেন? তখন খলিলুর বাবু কি করবেন? তাহলে কপালে বড় তিলক লেখে তিলক কেটে ঘুরবে নাকি? গল্প শোনাচ্ছে, কি বলছি বুঝতে পেরেছেন? তা বন্ধুগণ, এটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে যে বিজেপিকে আটকানো আমাদের কাছে চ্যালেঞ্জ না, আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে আমার হয়ে বলার লোক কটা পাঠালাম। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে থেকে আপনার হয়ে কথা বলার লোক আছে না নাই, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। আজকে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কেন শামশেরগঞ্জের নিরাপরাধ মানুষগুলোকে গ্রেফতার করে রেখেছে এই কথা বলার এখানকার বিধায়কের সাহস হচ্ছে না। 2026 সালে যদি আপনারা ওই রকম কথা বললেন মানুষকে পৌঁছাতে হবে, ন্যায়কে নাই, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে, তেমন মানুষকে পৌঁছাতে হবে, এইরকম মানুষকে তৈরি করতে হবে। আমরা পাঠালাম কি বিজেপিকে আটকানোর জন্য, যাকে পাঠালাম, যাকে ভোট দিলাম, বিজেপির থেকে সে ভয়ঙ্কর কাজ করে দিচ্ছে। উত্তরপ্রদেশে মুসলমানদেরকে পিটিয়ে মারছে, যে পিটিয়ে মারছে তার রাজনৈতিক পরিচয় কি? বিজেপি। ধর্মীয় পরিচয় মুসলমান নয়। আর পশ্চিম বাংলাতে মুসলমানকে পিটিয়ে মেরে দিচ্ছে, তার রাজনৈতিক পরিচয় তৃণমূল, ধর্মীয় পরিচয় মুসলমান। ভাঙড়ে আব্দুর রাজ্জাক খান তৃণমূলের নেতা, আমি তৃণমূলের নেতা বলে জানি না, ও একটা ভোটার, তার ধর্মীয় পরিচয় কি? মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী সে। আর যাকে অ্যারেস্ট করেছে, যে কটাকে, বুঝতে পারছেন ভয়ঙ্কর খেলা খেলছে। তাই আমি বলি আরএসএস সব থেকে বেশি প্রাধান্য আমাদের রাজ্যে বিজেপির থেকে তৃণমূলকে দেয়। আরএসএস একটা মাদার অর্গানাইজেশন, ওর বিভিন্ন শাখা আছে, তার মধ্যে একটা শাখা তৃণমূল কংগ্রেস। এটা মাথায় রাখবেন আপনারা, এটা মাথায় রাখবেন। আর সহজে বলছি একটা কথা, আচ্ছা বলুন, আপনাদের যারা বাপ ছেলে মেয়ে যাদের হয়েছে, যারা বিয়ে শাদী ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ে যতই মাদরামি করুক না কেন, ছেলে মেয়ে যতই মাদরামি করুক না কেন, আপনি বলেন আগে 2-4টে চপট দিতে পারেন, কিন্তু ছেলেকে কি আপনি দূর করে দেবেন? দিয়ে দাও। আর তুমি ভাই একটা ছেলে যখন উঠছে, তারা দেওয়ার কি আছে? জিজ্ঞাসা করো না, তারা দেওয়ার জিজ্ঞাসা করো সামনে মতে, বাবু কোথায় যাবি, ও ভয় পেয়ে যাবে তো। তা ছেলে ভাই, যে বাপ ছেলে, ছেলে যতই মাদরামি করুক না কেন, বাপ তাড়াতাড়ি দিলে 2-4টে চাপড় দিলেও কিন্তু দিনের শেষে ছেলে আমার। ঠিক একই ভাবে বাপ যতই ছেলেকে পরেশানি করুক না কেন, যদি আলাদাও খায়, বাপের উপরে যদি কিছু হয়, ছেলে কিন্তু থাকতে পারে না। তো তৃণমূল হচ্ছে বিজেপির গর্ভে জন্ম। শুভেন্দু অধিকারীর বর্তমান দল থেকেই তৃণমূলের জন্ম হয়েছে। সুতরাং শুভেন্দু অধিকারী যতই বলুক না কেন, ওকে ধরে জেলের মধ্যে রাখবে না। আর তৃণমূল যতই অন্যায় করুক না কেন, আরএসএস বিজেপি ওই রাগ করে 2-4টে চট দেবে, 2-1টা মন্দিরকে জেলে ঘুরে আবার জামিন করে বার করিয়ে দেবে। এটা যতদিন না বুঝতে পারবে, আমাদেরকে এই ব্যবহার করা হবে। বন্ধুগণ, কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এখানে শেরশাবাদিয়া সমাজের মানুষ কত আছেন? সবাই। হ্যাঁ, 80%। দিদিকে আপনি ভোট দিয়েছেন, দিদি আপনাদের সাইজ করে দিয়েছে। দিদিকে ভোট দিয়েছেন, দিদি আপনাকে উপযুক্ত সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আপনারা আগে ছিলেন ওবিসি এ ক্যাটাগরিতে, শেরশাবাদিয়ারা। এটা নতুন কিন্তু নয়, এটা পুরাতন লিস্টে। কোর্ট কাছারি যাই হোক না কেন, আপনাদের কেউ বার করতে পারবে না, এটা অনেক পুরাতন। শেরশাবাদিয়া খোট্টা থেকে বায়েন জনগোষ্ঠী যারা আছে, সব মমতা ব্যানার্জি উপহার দিয়েছে ভাই আপনাদের। বলে যে ভোট দিয়েছো, আপনি তার প্রতিদান দেবে না, উপহার দিয়েছে। কি আপনারা ছিলেন ওবিসি এ, আপনাদের বার করে এখন ওবিসি বিতে পাঠিয়ে দিয়েছে। ওবিসি এ চলুন, আগামী দিনে ডেট করুন, কলকাতায় যাবেন, ওবিসি কমিশন ঘেরাও হবে। আপনারা চলুন, আপনাদের ব্যানারে দেখুন, নওশাদ সিদ্দিকী আপনাদের সাথ দেবে। প্রয়োজনে জীবনে তালা লাগিয়ে বসে থাকবে। কোন চুক্তিতে, কাদের সাথে আলোচনা করে, শেরশাবাদিয়ার কত পরিবারকে নিয়ে সার্ভে করে আপনি ওবিসি এ থেকে ওবিসি বিতে ঢুকালেন, এর জবাব আগে দিতে হবে। নাহলে তালা মেরে অফিসারকে ভেতরে লুকিয়ে বসে রাখবেন। আমি সামনে দিকে
আপনারা ওবিসি যারা শেরশাবাদিয়া সমাজের মানুষ আছেন, আপনারা ডেট করুন, আমি আপনাদের সাথে থাকবো। ওদের বলার কোনো ক্ষমতা আছে? কেন ওদের নামে বেশি বদনাম করাচ্ছেন বলুন তো? আমিরুল ভাই আর আমাদের খলিলুল বাবু, আমিরুল বাবু আর খলিলুল বাবুকে আর কত বলবো, গাছিসের কিছু করার নেই, ওরা মূল দল থেকে গিয়েছে। উনি ওই জনগোষ্ঠীর মানুষ। দেখুন, এই যে এ থেকে বিতে পাঠিয়েছে, যদি সায়েন্টিফিক হয় মেনে নেওয়া যাবে, সায়েন্টিফিক মিন, তাহলে প্রত্যেকটা সার্ভে করবে আর্থসামাজিক ভাবে শেরশাবাদিয়ার এখন কোন জায়গায় আছে। যদি আপলিফমেন্ট হয়ে যায় ভালো কথা, তো তাহলে ওবিসি ক্যাটাগরি থেকে জেনারেল ক্যাটাগরি করে দিই। কিন্তু আপলিফমেন্ট হয়েছে কি? আরো তলনিতে চলে গিয়েছে। এ প্লাস বলে যদি কোনো ক্যাটাগরি থাকে, আমি মনে করি শেরশাবাদিয়াকে সেখানে ঢোকানো দরকার, তা না করে ওবিসি বিতে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই সংগ্রাম চালাতে হবে। ওই ঘরে বসে ফেসবুকে দুটো পোস্ট করে দিলে সমাধান হবে না, এগিয়ে যেতে হবে, কলকাতার রাজপথে যেতে হবে, শেরশাবাদিয়ার প্রত্যেকটা বাচ্চা বা মহিলা পুরুষ নির্বিশেষে যেতে হবে। কারণ এটা শুধু বড়দের সমস্যা নয়, ওই বাচ্চাটারও সমস্যা। আগামী দিনে কোন স্কুলে পড়বে, কোন কলেজে পড়বে, কোন ইউনিভার্সিটিতে পড়বে, কোথায় চাকরি করবে, সব জায়গায় কিন্তু সার্টিফিকেটটা প্রাধান্য পাবে। সুতরাং ওই বাচ্চাটাকে নিয়ে কলকাতার রাজপথে যেতে হবে, ঘেরাও করতে হবে। কমিশন যতক্ষণ না জবাব দেয় ততক্ষণ ঘেরাও করে বসে থাকতে হবে। আমি আপনাদের সাথ দেবো, আমি রাজনৈতিক ভাবে যাব না। রাজনৈতিক পরিকল্পনা আমরা নিচ্ছি, নেবো। বাবু আপনারা সরে আসুন না, পিছনে লোক দেখছে তো। রাজনৈতিক ভাবে আমি পরিকল্পনা নিচ্ছি, সেটা পার। আপনারা শেরশাবাদিয়াদের বলবো, জনগোষ্ঠীর মানুষকে, সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করুন। আপনারা লোকাল এমএলএ এমপি কেও আহ্বান করবেন, চলো কলকাতায় যাবো জবাব চাইতে। যে আসবে ভালো কথা, যে না আসবে তার জন্য আমরা অপেক্ষা করবো না। শিয়ালদা থেকে যা বার হবো, যে ডেপুটেশন দেবো, আপনারা যদি ডাকেন আমাকে, নওশাদ ভাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের পাশে দাঁড়াবে। কোনো ঝান্ডার প্রয়োজন নাই। শেরশাবাদিয়া স্লোগান হবে, বায়ানদের কথা হবে, খট্টাদের কথা হবে, যাদেরকে ওবিসি এ থেকে বিতে নিয়ে গেছে তাদের কথা হবে। ওখানে কোনো রাজনৈতিক আমি পতাকা ছাড়াই যাব, আপনাদের জন্য কথা বলবো। যদি আপনারা আমাকে ডাকেন, আমি উপস্থিত হব। তাই বন্ধুগণ, আর দুটো বিষয় আছে, সবই তো বলে দিলাম, আর বাকি নেই। পানি বোতলটা দাও। একটা ওষুধ দিই এবার। আমার হাতে এটা কি? এর দাম কত? কি করে জানলেন? MRP, MRP, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এর বাইরে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা চেষ্টা করি 9 টাকা, 9.5 টাকা, 8.5 টাকায় কিভাবে নিয়ে নেবো, তাই না? ঠিক আছে, ওটা আইনত অপরাধ নয়। এবার এটা দিয়ে একটু ওষুধ আমি দিয়ে যাই। আমাদের এলাকায় দেখবেন, কাল কি বা সন্ধ্যাবেলাতে কি বলতে হবে, এরমে বলে পাড়াতে তো, আমাদের সাইকেল নিচ্ছ, আমাদের কন্যাশ্রী, আমাদের রূপশ্রী, আমাদের পাড়ায় সমাধান, এই কি বলে আমাদের রাষ্ট্র, আবার আমাদের বিরোধিতা করছো তোমরা, এরকম বলে না? তার জবাবটা কেউ দিয়ে যায়? শুনবেন তো নাকি? এটা শুনতে খারাপ লাগে না ভাই? শুনতে খারাপ লাগে তো? এর ওষুধটা আমি আজকে দিয়ে যাই। ওষুধটা এবার শুরু করছি। এই যে লক্ষ্মীর ভান্ডার, এই যে কন্যাশ্রী, রূপশ্রী, এটা কি মমতা ব্যানার্জি তার ট্যাক্সাল থেকে টাকাটা ছাপিয়ে দিচ্ছে? এটা কি অভিষেক ব্যানার্জি তার এমপি কোটার, এই আপনার এমপি স্যালারি যেটা 4.5 লাখ টাকা মতো পায়, তার থেকে দিচ্ছে? এটা কি খলিলুর রহমান সাহেব ওই বিড়ি বিক্রি করে যে লাভটা পায় তার থেকে দিচ্ছে? এমনি শ্রমিকদের শ্রম চুরি করে নিচ্ছে, আবার লাভের টাকা দেবে? তো বেশি হয়ে যাচ্ছে নাকি বলুন তো? বেশি হচ্ছে না তো? আমি আবার ফিরে যেতে পারবো তো? কাউকে লাগবে না ভাই আমার, কাউকে না না দিতে হবে না ভাই আমার, আমি একাই আমি যথেষ্ট।
যদি দোয়া করবে, আশীর্বাদ করবে, যেন কথা বলতে পারি আর সঠিক পথে থাকতে পারি, আর বেশি কিছু লাগবে না। ভোটের সময় না ভোট দিলেও চলবে, তাও বলে দিচ্ছি। ভালো লাগলে ভোট দেবে, না দিলেও চলবে। এটা তো ডেমোক্রেসি ভাই। আপনি কাকে ভোট দেবেন না দেবেন আপনি আমি ঘাড় ধরে করতে পারি না। আমি আপনাকে অ্যাপ্রোচ করতে পারি, ভাই আমাকে যদি সুযোগ দাও, তাহলে আমরা যদি রাজ্যে 2026 সালে ক্ষমতায় আসি, এখান থেকে বলে যাচ্ছি, প্রথম কাজ হবে তারাপুরের বিডি হসপিটালটাকে আমরা ঠিক করব। সাথে সাথে এই গঙ্গা ভাঙন রোধের জন্য যে প্রকল্প আছে সেই প্রকল্পকে চালু করে এই গঙ্গা ভাঙন বিজ্ঞানসম্মতভাবে কিভাবে রোধ করা যায় তার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমি এটা আপনাকে প্রস্তাব দিচ্ছি, ভালো লাগলে দেবেন ভোট, না দেবেন না, সেটা আপনাদের ব্যাপার। যাক, আসা যাক আবার ফিরে। তো আমরা লক্ষ্মীর ভান্ডার বলুন আর যাই বলুন, সবটাই সরকারি পরিষেবা যেটা নিচ্ছি সেটা সরকার আমাদেরকে দিচ্ছে, আমরা নিচ্ছি। এবার কিভাবে সরকার দিচ্ছে? সরকারকে নিজের টাকা ছাপিয়ে সে টাকা থেকে দেয়? যদি নিজের টাকা ছাপিয়ে সে টাকা থেকে নিত, তাহলে আমাদের কাছ থেকে ট্যাক্স নিত, জিএসটি নিত। জিএসটি দুটো পার্ট, একটা সেন্ট্রাল সিজিএসটি, এসজিএসটি। সেন্ট্রাল জিএসটি, স্টেট জিএসটি, দুটো রকম জিএসটি হয়। তাহলে নিত না আমাদের কাছ থেকে ট্যাক্স। সব টাকা ছাপিয়ে নিচ্ছে, আমাদের কাছে টাকা ট্যাক্স নিচ্ছে। আমাদের ট্যাক্সের টাকাটা দুটো পার্টে হয়। একটা হচ্ছে নির্দিষ্ট মানে সম্ভবত এবারে 6.5 লাখ টাকা করেছে, ওর উপরে 1 বছর যদি কারো টাকা থেকে থাকে তাকে ট্যাক্স দিতে হবে। 6.5 লাখ টাকার উপরে ইনকামওয়ালা যারা আছে তাদেরকে ট্যাক্স দিতে হবে সম্ভবত। ওই স্কেলটা স্ল্যাবটা মনে পড়ছে না। আর একটা, প্রতিনিয়ত আমরা যে যা কাজ করি সেই জায়গাতেই ট্যাক্স দিই। এই যে আমি আসলাম, ডিজেল ভরেছি তো গাড়িতে আমার ভাই, ওই ডিজেলে আমরা সেচ দিয়েছি, ওটাকে ট্যাক্সের নামটা চেঞ্জ। ওটা বাবু বাবু আচ্ছা 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 বাবু, তো ডিজেল আমরা কিনেছি, পেট্রোল কিনে আমরা ওখানে ট্যাক্স দিই। প্রতি সকালে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত যা কাজ করি আমরা প্রত্যেকটা কাজই ট্যাক্স দিই। সকালে উঠে আমরা কি করি? ব্রাশ দিয়ে পেস্ট লাগিয়ে রাখবো তো, ওই ব্রাশটা যখন কিনেছেন তো আপনি ট্যাক্স দিয়েছেন। মাজনটা কিনেছেন, ট্যাক্স দিয়েছেন। কিভাবে দিচ্ছেন? আমি শুধু এই পানির বোতলটা দিয়ে প্রমাণ দেখাচ্ছি। পানির বই বললাম দাম কত, এমআরপি রেখে। এমআরপি যেখানে লেখা আছে তার নিচে একটা ছোট্ট করে দেখেন এখানে এমআরপি আছে, ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে, তারপরে এমআরপি, তারপরে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস লেখা থাকে। একদম লাস্টের লাইনটা আমরা অনেকে এটাকে ভাবি না কি লেখা আছে, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। সমস্ত ধরনের ট্যাক্স দিয়ে এটা 10 টাকায় আমি সর্বোচ্চ বিক্রি করতে পারবো। এই ট্যাক্সটা একটা রাজ্য সরকারের কাছে থাকে, একটা কেন্দ্র সরকারের কাছে থাকে। কেন্দ্র সরকারের যে প্রজেক্টগুলো আছে, যেমন 100 দিনের কাজ, কেন্দ্রীয় আবাস যোজনা, যে প্রজেক্টগুলো আছে, বা আর্মিদের খরচা বহন যা হয় এর টাকা থেকে সেখানে যায়। আর স্টেট সরকারের কাছে যেটা থাকে সেটা কি হয়, স্টেটের যে প্রজেক্টগুলো স্পেশাল, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যেগুলো স্টেটের আছে সেগুলো তো। এবার বলুন, আজকের পর থেকে যদি জ্ঞান দেয় আমাদের সরকারের নিচ্ছ আর আমাদেরকে ভোট দিচ্ছ না, আমাদের বিরোধিতা করছো, তার উত্তর দিতে পারবেন তো? কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন? মুর্শিদাবাদ থেকে 21টা এমএলএ দিলাম আমরা মুর্শিদাবাদবাসী, তারপরেও আমাদেরকে একটা হাফ মন্ত্রী তুলে দিয়েছিস না? ওই হাফ মন্ত্রী যে গাড়িটা চড়ে ঘরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, ওই গাড়িটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা, এটা মাথায় রাখিস। বেশি যদি বলিস তোদের তাহলে ওই গাড়িটাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেড়ে দেবো আমরা। পারবেন বলতে নাকি? আমি বুঝাতে পারলাম কি আপনাদের? আপনার এলাকার যিনি এমএলএ সাহেব কত টাকা পাই মাসে জানেন? হ্যাঁ, শুনেছো তো? হ্যাঁ, সচেতন হতে হবে। ওই 1,21,000 টাকা কোথা থেকে এসছে? মমতা ব্যানার্জি দিচ্ছে না, মোদী পাঠাচ্ছে। যে আমরুল সাহেবকে, নওশাদ সিদ্দিকীকে, মমতা ব্যানার্জিকে, শুভেন্দু অধিকারীকে, তারপরে বলুন ইমানি বিশ্বাস যিনি আছেন, এদেরকে কি তুমি মমতা ব্যানার্জি পাঠাচ্ছে নাকি? মোদী পাঠাচ্ছে মাসে মাসে? আপনাদের ট্যাক্সের টাকা থেকে আসছে। সুতরাং যারা আজকের পর থেকে বলবে আমাদের সরকারের নিচ্ছ আর আমাদের সরকারকে ভোট দিচ্ছ না, উল্টে বলবে এই যে শামশেরগঞ্জের বিধায়ক, ফারাক্কার বিধায়ক, ভাঙড়ের
22,000 টাকা মাসে পাচ্ছে, ওটা আমরা দিচ্ছি রে। আবার তুই আমাকে গল্প শোনাচ্ছিস? যদিও আমি 1,21,000 টাকার 21 পয়সা নিজের জন্য নিইনি, আমি খরচ করে দিই। কেউ যদি নিজের জন্য নেয় সে অপরাধ করবে না। এতেও যদি না চুপ হয় তখন কি বলবেন? সে তো চুপ করলো না, তাও বলছে। নবান্নের 14 তলাটা দেখেছেন? কাদের টাকায় তৈরি? আমাদের টাকায় তৈরি। 14 তলায় মমতা ব্যানার্জি বসেন, একদম 14 টপ ফ্লোরে। রুমটা যেহেতু সূর্য থেকে একটু কাছে তো, ওই জন্য চিল এসি চলে। আর 14 তলা সূর্য থেকে কাছে হবে না, প্রথম তলায় যে হবে। আমি ভুল বলছি ভাই? নিচে থেকে 14 তলা, তো নিচের তলাতে যত সূর্য যতটা কাছে হবে, 14 তলাতে আর একটু কাছে হবে না, তো ওই জন্য রোদটা হয়তো বেশি লাগতে পারে হয়তো। হ্যাঁ, স্বাভাবিকভাবে। তো উনি যে রুমে বসেন সেই রুমের যে এসিটা চিল এসি থাকবে স্বাভাবিক। তো ওই চিল এসি লাগাতে ঠান্ডা হওয়ার জন্য এসিটা কিনা হয়েছে কার টাকায় জানেন? আপনাদের পাড়ার যিনি আছে তো, এরকম অনেক গরিব মানুষ ভিক্ষা করে খায়, আছে তো, ওই যিনি ভিক্ষা করেন তার ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জির 14 তলার এসি কিনা হয়েছে, এটা মাথায় রাখবেন। আর ও আপনাকে জ্ঞান দিচ্ছে আমাদের সরকার করে। সরকার তো আমাদের, আমরা তো সরকার বানিয়েছি। 5 বছরের জন্য সুযোগ দিয়েছি, 5 বছর পরে টেনে ফেলে দেবো, তাই না? আপনি এমপিএমএলএ তো আপনি বানিয়েছেন, 5 বছর পরে যদি না পছন্দ হয় এমপিএমএলএ তৈরি হতে পারবে? 5 বছরের জন্য সরকার আপনি তৈরি করেছেন, কিন্তু সরকার হয়ে যাওয়ার পরে আপনাকে কি করছেন? তাড়িয়ে দিচ্ছে। আপনারা সজাগ সতর্ক থাকুন। আজকে আপনার পাড়া আপনার সমাধান, দুয়ারে সরকার, এটা করতে বাধ্য কিন্তু আইএসএফ এর সংযুক্ত মোর্চার এক বিধায়কই। আমি বলেছিলাম আর একটু সজাগ সতর্ক হন, আপনাদের কথা দিয়ে যাচ্ছি। যদি আপনারা সজাগ সতর্ক হন, দেখবেন আগামী দিনে অফিসাররা আপনার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে সমস্যা সমাধান করবে। এখন পাড়াতে করছে না? পাড়াতে করছে তো। আর একটু শক্ত হন, আর একটু শক্ত হন। আপনার দ্বারে এসে অফিসাররা বলবে, হ্যাঁ বাবু এই হয়েছে, আমি এসডিও, আমি বিডিও, আমি অমুক তমুক এসেছি, আপনার কি সমস্যা বলুন, আমি সমাধান করবো। সেই দিনটা আপনারা কি উদযাপন করবেন না? একটা সময় বিডিওতে গেলে তাড়িয়ে দিত, এখন বিডিও কোথায় এসছে? আপনার পাড়াতে চলে এসছে, আইএসএফ এর চাপে পড়ে। আর একটু চাপ দেন, আপনার বাড়ির দরজা আসবে বিডিও। এগুলো মাথায় রাখবেন, একটু মাথায় রাখার জন্য যেন বলছি। দেখুন, ভোট যখন আসে, ভোট প্রচারে যখন যায়, তো আমাদের ক্যান্ডিডেট যায় যদি বাকি সবাই, বয়স্ক দেখলে দাদু কেমন আছো পায়ে হাতে সালাম করে নিতে চায় না? ঠাকুমা কেমন আছো, দাদি কেমন আছো, নানা কেমন আছো, খালা কেমন আছো, ফুপু কেমন আছো, চাচি কেমন আছো, মাসি পিসি কেমন আছো করবে। আর ওকেই যখন আপনি ভোটটা দিয়ে দেবেন, ওর হাতে যখন সার্টিফিকেটটা চলে যাবে, আপনি আপনার ছেলে কলকাতার কোন একটা হোস্টেলে থাকবে, একটা রেসিডেন্স, সরকারি হোস্টেলে থাকবে, একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন হয়, বাট ডিসটেন্স কতটা একটা এমএলএ যদি লিখে দেয় তাহলে ওটা অ্যাপ্রুভ হবে। কলকাতা ইলিয়াট হোস্টেলে, আলিয়াতে অনেক ছেলে পড়ে না আপনাদের এখানে, হোস্টেলের দরকার হয় তো। কলকাতার কোন সরকারি হোস্টেলে ভর্তি চান্স পেতে গেলে ডিসটেন্স কার কতটা লাগে, এমএলএ যদি সই করে দেয় এখান থেকে 230 কিলোমিটার, তাহলে এটা প্রমাণপত্র। ওই সার্টিফিকেটটা নিতে গেলে আপনার পায়ের জুতোটা করে ছিঁড়ে যাবে, অনেকের ক্ষেত্রে হয়, সবার নয়, তাহলে হয়তো। কিন্তু ওই এমএলএ যখন এমএলএ ছিল না, আপনার পায়ে হাত দিয়ে নমস্কার দোয়া নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এমএলএ হয়ে যাওয়ার পরে আপনি যখন আবার সার্টিফিকেট আনতে চাইছেন, আপনাকে চিনতে হচ্ছে না। মানে আপনার সচেতনতার অভাব। একবার সচেতন হন, সচেতন হয়ে ভোটটা ঠিক জায়গায় দেন। এই যে বাপ বলছিল না, অমুটা ইভিএম মেশিনের ঠিক জায়গায় আপনি একবার ভোটটা দেন, আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি, যেভাবে ভোটের সময় আপনার দ্বারে এসে ভোট চেয়ে যায় এমপি এমএলএরা, ক্যান প্রার্থীরা, 5 বছর আপনার দ্বারে এসে পরিষেবা দিয়ে যেতে বাধ্য থাকবে যদি আপনি সচেতন হন। আপনার সচেতনতার অভাব, আপনার সচেতনতার অভাবের জন্য আজকে আমাদের এই দুরবস্থা। বন্ধুগণ, অনেক বললাম, অনেক কথা বললাম, আমার কথাতে কেউ ব্যথা পাবেন না। আমি বলা এটাই কারণ ছিল যে আমাদের দুরবস্থার কথা আমি তুলে ধরলাম, আমাদের দুরবস্থার কথা তুলে ধরলাম।
এখানে এত মানুষ আছে, আমি আর 2 মিনিট টাইম নেবো, অসুবিধা হবে কারো? 2 মিনিট টাইম নেবো, অসুবিধা হবে কারো? প্রথমে 3টে কথা বলবো আপনাদের, 2 মিনিটে 3টে কথা বলবো, শুনবেন ভাই? তাহলে একটু ধৈর্য ধরুন। প্রথম কথা হচ্ছে, যারা উপস্থিত আছেন আপনাদের বলবো, এই যে এত দুরবস্থা, SIR করে তাড়িয়ে দেবে, NRC করে তাড়িয়ে দেবে। NRC করে কজনকে তাড়িয়েছে মুর্শিদাবাদের মানুষকে? হাত তুলবেন একটু। তাহলে বলেছিল তো তাড়িয়ে দেবার, মমতা ব্যানার্জি আটকে দেবে, তারপর তাড়িয়েছে। আতঙ্কিত হবেন না, SIR নিয়ে আতঙ্কিত হবেন না, তবে নজর রাখবেন, যদি কোনো বুথের বৈধ ভোটারকে যদি অবৈধ ঘোষণা করে, যে অফিসার অবৈধ ঘোষণা করবে তার বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই জারি রাখবো। আতঙ্কিত হবেন না। আর বিজেপি যদি হয়রানি করার চেষ্টা করে, বিজেপিকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব আমরা দেব, একদম ছেড়ে কথা বলবো না। অনেক হয়েছে, ভয় পাবেন না। কিন্তু এটা বোঝাবে কি আমাদেরকে? কাকে কান নিয়ে চলে গেছে, কাকের দিকে আমরা তাকাচ্ছি, কানে হাত দেওয়ার দরকার তো। আমাদের এই গ্যাপটা কি? শিক্ষা। এই গ্যাপটা কি? শিক্ষা। আমরা আসার আগে দেখছিলাম, এই রাস্তা দিয়ে আসছিলাম, সাহেবপুর না কি একটা হাই স্কুল আছে না, সাহেবনগর হাই স্কুল, চকাচক লাগছে, কালার খুব সুন্দর, ভালো কথা। খোঁজ নিয়ে দেখুন ওই হাই স্কুলে কটা টিচার আছে জানেন? বলছি প্রাইমারি স্কুলগুলো খোঁজ দিন, কটা টিচার আছে দেখবেন, পাবেন না, স্কুলে তো বন্ধ হয়ে গেছে। প্রত্যেকে আজকে বাড়ি যাবেন ভাই। আচ্ছা, এখানে যারা আছেন সবার ম্যাক্সিমাম প্রাইভেট স্কুলে পড়ে না সরকারি স্কুলে পড়ে? সরকারি স্কুলে। টাকা পয়সা বেশি নয়, পড়াতে পারবো না, প্রাইভেট স্কুলে ভাই টাকা লাগবে। তো বলুন আজকে বাড়ি যাবেন, গিয়ে আপনার ক্লাস 4 এর বাচ্চাকে 5, 6, 7 এর বাচ্চাকে ডাকবেন। 7 অব্দি যাবেন না, ওদের এখন ইগো হয়ে গেছেন, ওইটুকু ছিলে বিশাল ইগো। অত 5, 6 এর বাচ্চাকে ডাকবেন, দেখে পেন খাতাটা দেবেন, কচি তোর নাম লেখতো, তোর আমি তোর বাপ, তোর নাম লেখ, তোর মায়ের নাম লেখ, কোথায় তোর ঠিকানা লেখ, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস। এটার জন্য তো বিশাল জ্ঞানের দরকার নেই, ইংলিশে লিখে দিতে বলবেন। পারবেন? আপনি ভোটার, আপনার ছেলে পারবে না। আর খলিলুর রহমানের ছেলে পুলেদের খোঁজ নিন, আবার তো আমার এত রাগ হতো নি, কাল থেকে আমার মাথা প্রচন্ড গরম। এখানে সেখানে যা হাত মারতো, হজ নিয়ে যা দুর্নীতি করেছে, আমার কাছে কিছু কিছু তথ্য এসেছে, আপনারা অবাক হয়ে যাবেন। হয় ইনি খেয়েছেন, নাহলে ইনার নিচের লোক খেয়েছে। জবাব আমি ইনার কাছ থেকে নেব, ইনি চেয়ারম্যান, আপনি অবাক হয়ে, আমি বলবো সব। এই বাউন্সার নিয়ে ঘুরছিল, দেখেছিলেন না হজের সময় যারা তুলতে গেছিল? তুমি বাউন্সার নিয়ে ঘুরবে, আমার ট্যাক্সের টাকা কেন দেবো ভাই? ওখানে বলছে নাকি 1,500 পুলিশ আছে, আবার বাউন্সার লাগবে কেন? কটা বাউন্সার ছিল? খানকুড়ি মনে হবে, এক দিন 80টা করে 70টা করে বাউন্সার দেখিয়েছে, মানে বাকি মালটা। আর 1000 টাকা না 1400 টাকা বিল করেছে এক একজনের নামে। একটা পুলিশ পেতে গেলে সম্ভবত 2200 টাকা দিলে হয়ে যায়, যে পুলিশ গুলি চালিয়ে দিতে পারবে। সেই জন্য একটু রাগটা হয়ে আছে, বুঝতে পারো, ওই জন্য এতবার নাম বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, কোন জায়গায় যাচ্ছে? না, খলিলুর রহমান সাহেবের ছেলে প্রাইভেট স্কুলে পড়ে না সরকারি স্কুলে পড়ে? ছেলে মানে নাতিপুতি, মানে বুঝতে পারছো তো, ওনার তো ছেলের বয়স আমার থেকে বড় হবে, নাতিপুতি। তাহলে ওনার ছেলে সরকারি স্কুলে পড়ে না বেসরকারি স্কুলে পড়ে? আপনার ছেলেরা যারা খলিলুর রহমান সাহেবের হয়ে ভোটের সময়, লোকসভা ভোটের সময় ভোট করালে, সব কোথায় পড়ে? বেসরকারি, সরকারি স্কুলে। আজকে ঘরে যাবেন, আপনাদের বাচ্চাগুলোকে, 3-4 বাচ্চাকে ক্লাস 1 এর অঙ্কের বইটা খুলে দেবেন, বাবু অঙ্কের অঙ্কটা কত, নোট বইটা ছেলে ফেল করবে, দেখবেন মিলিয়ে দেবেন। 5-6 এর বাচ্চাকে পেন খাতা দিয়ে ইংলিশে লিখতে বলবেন, নোট বইটা ছেলে পারবে না। ক্ষতি কার ছেলের হচ্ছে? নেতাদের ছেলের হচ্ছে না গরিবের ছেলের হচ্ছে? ভোটারদের ছেলের ক্ষতি হচ্ছে। তাই আমি আপনাদের বলবো, একবেলা খাবেন না, রোজা থাকবেন, উপোসে থাকবেন, ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। মায়েদের বলছি, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আপনি ছাড়বেন না। আমরা বলছি, আমরা এলে 5000 টাকা দেবো, আমরা ক্ষমতা এলে 5000 টাকা দেবো, রাজ্য তার পরিবর্তে কাজ দিয়ে দেবে। 1000 টাকা আজকে দিনে কিছু হয় না, ন্যূনতম 5000 টাকার ব্যবস্থা করতে হবে। যাক, মায়েদের বলবো, 1000 টাকা দিচ্ছে, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। যেখান থেকে বুনিয়াদী শিক্ষা হয়, প্রাইমারি স্কুল, সেখানে টিচার নয়, একটা টিচার যে তালা খুলছে, সেই ঘন্টা দিচ্ছে, সেই মিড ডে মিলের প্রেজেন্ট করছে, সে আর পড়াবে কখন ভাই?
আপনার আমার বাচ্চাটা যাচ্ছে ওই টই নিয়ে একটা ছিঁড়া জামা দিচ্ছে, এখন জামার কোয়ালিটিও খারাপ করে দিয়েছে। হ্যাঁ বলুন হবে কি করে? ফিরে চলে এসছে। আপনি ভাবছেন আপনার আমার ছেলে খুব পড়াশোনা করছে না, পুরো ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। কেন বলুন তো? এই জন্যই ভবিষ্যৎ ধ্বংস করেছে। আগামী দিনে খলিলুর রহমান সাহেব তার ছেলেকে এমপি করবে এখান থেকে। খলিলুর রহমান সাহেবের হয়ে তার ছেলের হয়ে ভূত দখলটা কে করবে? আপনার ছেলেকে করাবে। আপনি এখন খলিলুর রহমান সাহেবের হয়ে মারামারি করছেন, খলিলুর রহমান সাহেবের কথা এখন উঠছেন বসছেন, এমপির কথা এখন ভূত দখল করছেন। এমপির ছেলে কালকে এমপি হবে, আবার তার হয়ে ভূত দখলটা কে করবে? আপনার ছেলে যদি পড়াশোনা করে ফেলে ভূত দখল আর হবে না, তাহলে খলিলুর রহমান সাহেবের ছেলে এমপি নাও হতে পারে। ওই জন্য আপনার ছেলেটাকে মূর্খে এখন থেকে করে রাখছে। ওরা আগামী 20 বছরের প্ল্যান করছে, আর আপনি 500 টাকার 1000 টাকার জন্য আপনার ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছেন। তাই অনুরোধ, আপনার ছেলেগুলোকে আপনারা কি করবেন? উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমি প্রশাসন নিয়ে অনেক কথা বলি, দিনের শেষে বলছি প্রশাসন আমাদের সামাজিক বন্ধু, পুলিশ আমাদের শত্রু নয়। পুলিশের ভিতরে থেকে যারা আরএসএস কে মদদ দিচ্ছে, বিজেপি কে মদদ দিচ্ছে, আইনের বাইরে কাজ করছে, তোলাবাজি করছে, দালালি করছে, পার্টির হয়ে তৃণমূলের হয়ে দালালি করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কিন্তু পুলিশ আমাদের সামাজিক বন্ধুটা মাথায় রাখবেন। পুলিশের সাথে আমরা কোনোভাবেই লড়াইয়ে জড়াবো না, বরঞ্চ আমরা পুলিশকে কি করব? সহযোগিতা করব। এটা মাথায় থাকলো। কোন একটা ঘটনা ঘটে গেল, পুলিশ এসেছে, তার উপরে আক্রমণ করে দেওয়া, এইগুলো কিন্তু চলবে না। সে তারও বাড়িতে মা থাকতে পারে, তারও বাপ থাকতে পারে, তারও বাড়িতে বাচ্চা আছে, তার উপরে আক্রমণ করলে, ক্ষতি হলে তার বাচ্চা, তার পরিবার আতঙ্কিত হবে। তাই আমার বলার বক্তব্য, পুলিশ প্রশাসনকে আমরা কি করব? সর্বদা সহযোগিতা করব, যাতে করে একটা সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 3 নম্বর পয়েন্টটা হয়তো খারাপ লাগতে পারে। আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারী হাতাহাতি লড়াই হতে? দিলীপ ঘোষের সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে? ফিরাদ হাকিমের সাথে সুকান্ত মজুমদারের হাতাহাতি লড়াই হতে? আপনার রাজ্যের কংগ্রেসের নেতা, আপনার জেলার অধীর বাবুর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখিনি, আর দেখতে আমরা চাই না। তাহলে আপনাদের হাতে চর্বি কেন? কংগ্রেস করেন তো কি হয়েছে? অধীর বাবু যখন অভিষেক ব্যানার্জির সাথে হাতাহাতি লড়াই করেননি, আপনি কংগ্রেস করেন, আপনি তৃণমূলের সাথে কেন হাতাহাতি লড়াই জড়াবেন? আপনি তৃণমূল করেন, আপনার নেতা মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি লড়াই করেনি, আপনার চর্বি কিসের? আপনি বিজেপির সাথে হাতাহাতি লড়াই যাচ্ছেন। আপনি সিপিএম, আপনি কংগ্রেস, দেখুন উল্টে আমরা কি রেখেছি? এক জায়গায় বসে কেক খাচ্ছে, জন্মদিনের কেক কাটছে সুজন চক্রবর্তী, তখন পার্থ চ্যাটার্জি জেলে যায়নি, পার্থ চ্যাটার্জি, এরকম অনেক, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটছে। আপনারা পাড়ার চায়ের দোকানে তো দূরের কথা, এর মাথা ওর মাথায় বসছেন, ওর মাথা কিভাবে ফাটাবো, ওর নামে কিভাবে মিথ্যা কেস দেবো, এই জন্য হইচই করছেন। আমি অনুরোধ করছি, যে দল করেন করবেন, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রাখবেন। শামশেরগঞ্জের ভাঙনে যদি কারো বাড়ি ভেঙে যায়, তৎক্ষণিক উদ্ধার করতে হলে শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে এসে পৌঁছানোর আগে ওর বাড়ি গঙ্গায় তলিয়ে যাবে, আপনাকে ছুটে যেতে হবে ওকে উদ্ধার করতে। ওটা তো বাদ দেন, কেউ বিপদে পড়লে মমতা ব্যানার্জি কোথা থেকে আসবে? কালীঘাট থেকে আসতে করতে খেলছে। নওশাদ সিদ্দিকী পূর্বশিব থেকে আসতে করতে, অধীর বাবু বহরমপুর থেকে এখন কলকাতা যদি থাকে আসতে করতে, তাহলে কি করতে হবে? আপনার এলাকার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। অনুরোধ এটাই, যার যে দল ভালো লাগে করবেন, যাকে যার ভালো লাগবে ভোট দেবেন। এটাই আমাদের ডেমোক্রেসি, এটাই বিউটি। ভারতবর্ষে এত রাজনৈতিক দল আছে, পৃথিবীর আর কোনো দেশে নাই। প্রায় 2500 মতো রাজনৈতিক দল ভারতবর্ষে আছে। এটা গর্বের বিষয় আমাদের ভারতীয়দের। তাই অনুরোধ এটাই যে দিনের শেষে আপনারা প্রতিবেশী হিসাবে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মারামারিতে হামলামারিতে জড়াবেন না। আমি অনুরোধ করছি আজকের পর থেকে এই এলাকায় যে তৃণমূল করুক, বিজেপি করুক, আইএসএফ করুক, কংগ্রেস করুক, সিপিএম করুক, দেখার দরকার নেই। এক চায়ের দোকানে বসে চা খাবেন, যার টাকাটা একটু বেশি তাকে বলবেন তুই চায়ের দাম দে, হবে না নাকি ভাই? যদি মমতা ব্যানার্জি দলের প্রতিষ্ঠাতা, সে যদি শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি না লড়াই করে,
আপনি দলের সাধারণ একজন কর্মী, কালকে চাইলে দল আপনাকে ছেটে ফেলে দেবে, আপনি লড়াই করবেন? কোন মাথা নিয়ে আপনারা চলছেন? ভাবছেন না? শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার বিজেপির এখন বড় নেতা, সে আমার সাথে হাতাহাতি লড়াই করেনি, আমি আমার দিয়ে বলছি। আপনি কত বড় নেতা হয়ে গেছেন বুথের, আপনাকে দল চাইলে যে কোনো টাইম আপনি অন্যায় করলে বাদ দিয়ে দেবে, কিছু করতে পারবেন না, আপনি লড়াই জড়িয়ে পড়বেন? অনুরোধ এটাই, বুথ স্তরে আপনারা মারামারি হানাহানিতে জড়াবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বললাম, আবার কোনো সময় দেখা হবে। ধন্যবাদ।